শুরু করতে চাচ্ছি ফরমালি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রুটস একাডেমির দ্বিতীয় ট্রায়াল ক্লাস শুরু করতে পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। রুটস একাডেমির পক্ষ থেকে সকল উপস্থিত পার্টিসিপেন্টকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ জ্ঞাপন করছি যে সিপিএসএস এটার প্রস্তুতিটাও কঠিন এবং পরীক্ষা পদ্ধতিটাও কঠিন, কিন্তু অসাধ্য কিছু নয় এবং দুঃসাধ্য কিছু নয়। আমরা চেষ্টা করলেই পারবো ইনশাআল্লাহ। এবং এখানে আমাদের প্রফেশনাল একটা দিক আছে। প্রফেশনাল আমাদের যে প্রোগ্রেসের জন্য সিপিএসএস সহায়ক, যেমন এর চেয়েও বেশি জরুরি হলো আমাদের দিনই জিন্দেগি গঠনের ক্ষেত্রে এই শরিয়া স্ট্যান্ডার্ড গুলো, আওয়ামীর যে শরিয়া স্ট্যান্ডার্ড গুলো আছে, এই স্ট্যান্ডার্ড গুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। এবং আমরা প্রথম 3-4টি ক্লাস করার পরেই যে বিষয়টি উপলব্ধি করতে পারবো যে আমাদের আসলে এই শরিয়া স্ট্যান্ডার্ড গুলো জানার দরকারটা আরো অনেক আগেই ছিল। তো এই কারণে শুধু প্রফেশনাল একটা ডিগ্রি অর্জনই নয়, আমাদের প্র্যাকটিক্যাল জীবনের সাথেও ওতপ্রোত অনেক বিষয় আমরা পাবো এই শরিয়া স্ট্যান্ডার্ড গুলোতে। দ্বিতীয় অনুরোধ যেটি থাকবে সেটি হলো, আমাদের পরিচিত অনেককেই আমরা আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, আমি নিজেও সিএসএ করেছি 2022 সালে, নিজের ইচ্ছায় করিনি। এই আমাদের মাইনুদ্দিন জাহাঙ্গীর ভাই গত ট্রায়াল ক্লাসটা যিনি নিয়েছিলেন, তিনি এবং ডক্টর হাফিজ ভাই সিটি ব্যাংকে আছেন শরিয়ায়। তো এই দুইজনের চাপাচাপিতেই এবং এমন ভাবে আমাকে তারা আসলে ধরেছেন যে তাদের জন্যই আমি পরীক্ষাটা দিয়েছি বলা যেতে পারে। এবং অত্যন্ত কম সময় নিয়ে, মাত্র 1.5 মাসের একটা প্রস্তুতি নিয়ে আমি পরীক্ষা দিয়েছিলাম। তো এই স্টাডি শুরু করার পরেই আসলে আমার যেটা আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করেছি যে আসলে তারা আমার প্রতি অনেক অনেক বড় ইহসান করেছেন। বাংলাদেশে যে প্রায় 600-র মতো সিএসএ ফিলো আছেন, তো তাদের অধিকাংশই কিন্তু আমরা তাদেরকে রিকোয়েস্ট করে করে, কাউকে যার উপর আবদার চলে আবদার করে, তাদেরকে এই প্ল্যাটফর্মে নিয়ে এসে কিন্তু প্রস্তুতি নিয়ে তাদেরকে পরীক্ষায় অ্যাটেন্ড করিয়েছি। এবং কোর্স শেষে সকলেরই অভিব্যক্তিটা ছিল যে আসলে তাদের নিজেদের জন্যই এই কোর্সটা অনেক অনেক বেশি হেল্পফুল ছিল, কার্যকর এবং ইফেক্টিভ ছিল। তো এমনি আমাদের পরিচিত যারা এই কোর্সে যুক্ত হতে চায়, ব্যক্তিগতভাবেও হয়তো প্রস্তুতি নেওয়া যাবে, কিন্তু আমরা প্রফেশনাল লাইফে এত বেশি এঙ্গেজ থাকি যে একদম ধৈর্য ধরে ধরে, ধৈর্য রেখে, এই পারিবারিক, তারপরে হলো যে প্রফেশনাল, তারপর আত্মীয় স্বজন আছে, ব্যক্তিগত আহ, প্রস- যে রিলেশন গুলো আছে, রিলেশনের জন্য আমাদের বরাদ্দকৃত সময়, অনেক কিছু স্যাক্রিফাইস যেহেতু করতে হয়। তো একটা প্ল্যাটফর্মে যুক্ত থাকলে দেখা যাবে যে তারা প্রতিনিয়ত রিমাইন্ডার দেবে এবং প্রস্তুতির ধারাটা, মানে কিভাবে সহজে প্রস্তুতিটা নেবেন, এই ব্যাপারে অনেক হেল্পফুল মেন্টরশিপ সাজেশন দিয়ে থাকেন। এই কারণে আমাদের আসলে যদি আমরা একটা প্ল্যাটফর্মে যুক্ত থাকি, আমাদের প্রস্তুতিটা দেখা যাবে যেমন সহজ হবে। আর এই স্ট্যান্ডার্ড গুলোর পরিভাষাগুলো এমন যে মৌলিক কিছু বিষয় আছে, এটা যখন আপনারা বুঝে যাবেন, বাকি স্ট্যান্ডার্ড গুলো দেখবেন যে অনেক সহজে অনেক কিছু বুঝে যাচ্ছেন। তো শুরু থেকেই শুরু করাটা অত্যন্ত জরুরি। এ কারণে যারা কিনা চিন্তা ভাবনা করছেন, অথবা আপনারা যাদেরকে প্রত্যাশা করছেন যে তারা আপনাদের সাথেই যদি প্রস্তুতিটা নিত, তাহলে একই সাথে সহজে প্রস্তুতি নিতে পারতেন, তাদেরকে আমাদের যে ট্রায়াল ক্লাসগুলো আছে, ট্রায়াল ক্লাসগুলোতে একটু যুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এতে দেখবেন যে পরবর্তীতে তারাই আগ্রহী হবে। তো আমাদের আজকের যে শরিয়া স্ট্যান্ডার্ডটি আছে, শরিয়া স্ট্যান্ডার্ড নাম্বার 3, প্রোক্রাস্টিনেটিং ডেটর, এই শরিয়া স্ট্যান্ডার্ডটি আওফি প্রণয়ন করেছিল মূলত 2000 সালে, 31শে মে 2000। তো এই 2000 সাল এবং বর্তমান 2026, এই গত 26 বছরে ইসলামী ব্যাংকিং, তারপরে হলো যে এটা হলো বাংলাদেশ এবং বিশ্বব্যাপী অনেক অনেক অগ্রসর হয়েছে। 2000 সালে সেই জায়গায় আর নেই। তো এখানে আমরা দেখব যে মৌলিক বিষয়গুলো স্ট্যান্ডার্ডে রয়েছে এবং এর বাইরেও কিছু চিন্তা করার সুযোগ রয়েছে। সেই চিন্তাগুলো আমরা করব। মানজুন জাহাঙ্গীর ভাই যেমনটা বলেছিলেন কয়েকদিন আগে, যে আমরা এই আওপির স্ট্যান্ডার্ড গুলো যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সময় আমরা স্টাডি করব, সে সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা আওপির যে ধাঁচের যে পরীক্ষা, সেই পরীক্ষায় আমরা অংশগ্রহণ করব এবং আওপির
যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটাই আমাদের দৃষ্টিভঙ্গি হতে হবে। এই কারণে আমরা আমাদের যে বাংলাদেশি পার্সপেক্টিভ থেকে বিষয়গুলোকে এরকম করে ভাবে মানে আমরা রিলেট করতে যাব না, এবং আহ মিলিয়ে নিতে যাব না। আমাদের জানার পূর্বে আমরা কি জানি কি জানি না এই জিনিসটা ভুলে একদম শরিয়া স্ট্যান্ডার্ডে কি বলা হয়েছে আমরা নোট নেব, এবং নোট নিয়ে আমাদের প্রস্তুতিগুলো আমরা শুরু করব। তাহলে দেখা যাবে যে আহ অনেক কিছুই আমরা সহজে শিখতে পারছি। হয় কি, যখন আপনি আওফির এটার সাথে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাকে যখন ফিউশন করবেন, তখন অনেক জায়গায় আপনার খটকা সৃষ্টি হবে। আপনি পরীক্ষার হলে বসে যখন আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে অথবা পূর্বের জানার ভিত্তিতে যখন আনসারটা করে আসবেন, অথবা আপনার যে ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনের শরিয়া সুপারভাইজারি বোর্ডের সিদ্ধান্তের আলোকে যখন উত্তরটা করবেন, তখন আওফির পার্সপেক্টিভ থেকে সেটা সঠিক না হওয়ার কারণে হয়তো দেখা যাবে যে ভুল, আপনি আপনার উত্তরটা ভুল হবে, এবং এটা আপনার পরীক্ষার উপরে একটা প্রভাব ফেলবে। তো প্রোক্রাস্টিনেটিং ডেটর, এই শরিয়া স্ট্যান্ডার্ডটি মূলত হলো যে উইলফুল ডিফল্টার যারা, এই উইলফুল ডিফল্টার যারা, তাদের ক্ষেত্রে মানিটারি এবং নন মানিটারি, মানে ম্যাটেরিয়াল এবং নন ম্যাটেরিয়াল পানিশমেন্ট কি কি হতে পারে, সেই বিষয়ে মূলত এই শরিয়া স্ট্যান্ডার্ডে আলোকপাত করা হয়েছে। এবং এই শরিয়া স্ট্যান্ডার্ডটি যদিও ছোট, কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি। কারণ হলো যে এখানে এমন সব মৌলিক কথা বলা হয়েছে যে যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনেও প্রযোজ্য, ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও প্রযোজ্য, এবং যেগুলোকে আমরা যদি যেগুলোর আহ, ক্ষেত্রে আমরা প্রাতিষ্ঠানিক লেভেলে সিদ্ধান্ত গ্রহণে ভুল করলে আসলে আমাদের ইনকামের মধ্যে শরিয়া নন পারমিজিবল বা ইমপারমিজিবল ইনকাম আসবে, অর্থাৎ হারাম ইনকাম আমাদের ইনকামের সাথে যুক্ত হবে, যেটা কিনা আমাদের আহ ইসলামী ব্যাংকিং এর যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যের ব্যত্যয় হিসেবে পরিগণিত হবে। তো প্রোক্রাস্টিনেশন, আমরা জানি যে প্রোক্রাস্টিনেশনটা কি। প্রোক্রাস্টিনেশন মানে হলো যে ইচ্ছা করে টাল বাহানা করা, একটা ডিলেইং ট্যাকটিক্স, গড়িমসি করা। তো যারা নির্ধারিত সময়ে তাদের যে ইনভেস্টমেন্ট, তাদের যে আহ, দেনা বা তাদের যে দায় লায়াবিলিটি, এই লায়াবিলিটির এগেনস্টে যদি পেরিওডিক্যাল ইনস্টলমেন্ট থাকে, সেই ইনস্টলমেন্টটা যত তারিখের মধ্যে দেওয়ার কথা, যে সময়সীমার মধ্যে দেওয়ার কথা, সেই সময় যদি না দেয়, না দিয়ে যদি 1 মাস 2 মাস 3 মাস এরকম করে ডিলে করতে থাকে, অথবা যখন একটা কন্টিনিউয়াস নেচারের একটা বিনিয়োগ, আহ সেই বিনিয়োগটা যদি যথাসময়ে দায় পরিশোধ না করা হয় এবং ইচ্ছা করেই যদি গড়িমসি করা হয়, আগামী সপ্তাহে দেব, পরের মাসে দেব, এরকম করতে করতে দেখা যায় যে যদি একটা টালবাহানা শুরু করে, তাহলে তাদের ক্ষেত্রে এই মনিটারি নন মনিটারি পানিশমেন্টটা কি হবে সেটা এখানে বলা হয়েছে। এবং এই ধরনের গড়িমসিকারী যে গ্রাহক আছেন, তাদেরকেই মূলত প্রোক্রাস্টিনেটিং ডেটর বলা হয়েছে। তো এই শরিয়া স্ট্যান্ডার্ডটি, আওফির যে মূল স্ট্যান্ডার্ড আছে আরবি স্ট্যান্ডার্ড, সেই আরবি শিরোনামটা হলো আল মাদিনুল মুমাতিল। মাদিনুল মানে হলো ডেটর বা দেনাদার, এবং মুমাতিল মানে হলো যে যে মতল করে। মতল মানে হলো যে সামর্থ্য থাকা সত্ত্বেও দায় দেনা পরিশোধ করার ক্ষেত্রে গড়িমসি করে, কালক্ষেপণ করে থাকে। তো এই স্ট্যান্ডার্ডটাতে এখানে যদিও ডেটর শব্দটা ব্যবহার করা হয়েছে, এই ডেটর নোট নিতে পারেন যে এই ডেটর বলতে এই স্ট্যান্ডার্ডটির মধ্যে 3 শ্রেণীর ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে। 3 শ্রেণীর ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এখানে ডেটর হিসেবে অভিহিত করা হয়েছে। একটা হলো যে যিনি মূল দেনাদার, যিনি কিনা একটা বিনিয়োগ গ্রহণ করেছেন, বিনিয়োগ গ্রাহক, তিনি হলেন মূল দেনাদার। আর এই বিনিয়োগটাকে সুরক্ষিত করার ক্ষেত্রে আমরা যে গ্যারান্টর তলব করে থাকি, সেই গ্যারান্টর তিনিও ডেটর হিসেবে সাব্যস্ত হবেন যদি ডেটর নির্ধারিত সময়ে তার দেনাটা পরিশোধ করার ক্ষেত্রে গড়িমসি করে। সেক্ষেত্রে এই দেনাটা পরিশোধ করার একটা বাধ্যবাধকতা সৃষ্টি হয় গ্যারান্টরের উপর, এবং ওই গ্যারান্টরও যদি সামর্থ্য থাকা সত্ত্বেও এই ডেটরের দায়টা পরিশোধ করার ক্ষেত্রে নানান টালবাহানা করে, কালক্ষেপণ করে, তাহলে তিনিও প্রোক্রাস্টিনেটিং ডেটর হিসেবে গণ্য হবেন। আর এই দেনাদার এবং তার গ্যারান্টর, এই দুই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বাইরে তৃতীয় আরেকটা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এখানে প্রোক্রাস্টিনেটিং ডেটর হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তার বিষয়টা বুঝতে একটু কষ্ট হতে পারে। তো সেটা হলো যে ওই যে আহ, ঠিকাদার বা কনসেশনিয়ার যারা আছে, অথবা সাপ্লায়ার যারা আছে, অথবা ধরেন এই বাইসালাম অথবা ইস্তেসনা, এটার যে
আমরা জানি যে এটার অ্যাডভান্স পেমেন্ট এবং ডিফার্ড ডেলিভারি। তো ডিফার্ড ডেলিভারির যে নির্ধারিত সময়, ওই সময়টার মধ্যে যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি তিনি ডেলিভারিটা দিতে ব্যর্থ হন, তাহলে এই ধরনের কন্ট্রাক্টর, ঠিকাদার, কনসেশনিয়ার, সাপ্লায়ার, তারপরে ম্যানুফ্যাকচারার, এই শ্রেণীর ব্যক্তি বা প্রতিষ্ঠান, তাদের সাথে যে কন্ট্রাক্টটা হয়, চুক্তিটা হয়, ওই চুক্তিতে যদি একটা পেনাল্টি ক্লোজ থাকে, আবারও বলতেছি যে পেনাল্টি ক্লোজটা কি, যে আপনি আগামী 15 তারিখের মধ্যে এটাকে ডেলিভারি দিবেন। যদি আপনি এটা নির্দিষ্ট সময়ে ডেলিভারি দিতে ব্যর্থ হন, তাহলে আপনার উপরে টোটাল যে ভ্যালুটা আছে, অর্ডার ভ্যালু, এই অর্ডার ভ্যালুর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অথবা একটা লামসাম একটা অ্যামাউন্ট, যে 20,000 টাকা জরিমানা হবে। তো যদি পেনাল্টি ক্লোজ থাকে এই ধরনের সাপ্লায়ারদের সাথে বা কন্ট্রাক্টরদের সাথে, ওই পেনাল্টি ক্লোজের আওতায় তিনি যদি কাল যথাসময়ে ডেলিভারি দিতে ব্যর্থ হওয়ার কারণে যদি পেনাল্টি ক্লোজের আওতায় তার উপর কোনো একটা চার্জ সৃষ্টি হয়, পেনাল্টি একটা অ্যামাউন্ট ধার্য করা হয়, এই অ্যামাউন্টটা তিনি যে সময়ের মধ্যে পরিশোধ করার কথা ওই সময় যদি পরিশোধ না করেন, তাহলে এই ধরনের ঠিকাদার বা কনসেশনিয়ার বা সাপ্লায়ার তারাও এই প্রোক্রাস্টিনেটিং ডেটর হিসেবে সাব্যস্ত হবেন। তো এটা আমরা সামনে স্ট্যান্ডার্ডের ভাষার মধ্যে পাবো। আমরা যদি একটা ছোট্ট সামারিতে যদি যাই যে আসলে এই স্ট্যান্ডার্ডটার মধ্যে কি কি বিষয় বলা হয়েছে, তো আমরা এখানে দেখব যে এখানে এই প্রোক্রাস্টিনেটিং ডেটর বলতে কাকে বোঝানো হয়েছে, এটা সংজ্ঞাটা কি, এবং এটার মধ্যে এই 3 প্রকার ব্যক্তি বা প্রতিষ্ঠান, তাদের আলোচনা আমরা এখানে পাবো। এরপরে হলো এই স্ট্যান্ডার্ডটি, এটি হলো সলভেন্ট ডেটর বা ঋণ পরিশোধের সামর্থ্য ব্যক্তি যদি যথাসময়ে ঋণ পরিশোধ না করেন, তার ক্ষেত্রে এই শরিয়া স্ট্যান্ডার্ডটি ধারাগুলো প্রযোজ্য হবে। আর যদি ঋণ পরিশোধে যদি সামর্থ্য না থাকে, কোনো ডেটর যদি ইনসলভেন্ট অথবা ব্যাংকরাপ্ট হয়ে যান, বা এমন কোনো একটা শরিয়া সম্মত একটা ওজোর সামনে আসে যার কারণে তার পক্ষে এই দেনাটা যথাসময়ে পরিশোধ করা যদি অসম্ভব হয়ে যায়, সেক্ষেত্রে তার ক্ষেত্রে এই ধরনের ব্যক্তি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই শরিয়া স্ট্যান্ডার্ডটি প্রযোজ্য হবে না মূলত। এরপরে হলো যে এই শরিয়া স্ট্যান্ডার্ডের মধ্যে এই প্রোক্রাস্টিনেটিং ডেটর, তার যে ডেট অ্যামাউন্ট আছে, এটার যে একটা নির্দিষ্ট পরিশোধ সূচি আছে অথবা পরিশোধের সময় আছে, এই সময় তিনি যদি এই দায়টা পরিশোধ না করেন, তাহলে তার জন্য সময় বর্ধিত করে অথবা সময় বর্ধিত করা ছাড়াই কোনো ধরনের ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন আরোপ করা যাবে কিনা, আর্থিক জরিমানা তার উপরে আরোপ করা যাবে কিনা, যে যদি আপনি 1 বছরের একটা কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট, এটা যদি আপনি 1 বছরের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলে পরবর্তী প্রতিদিনের জন্য এত% করে আপনাকে কম্পেনসেশন দিতে হবে। এইরকম যদি কম্পেনসেশনের যদি বিষয় যদি আরোপ করা হয়, তাহলে সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ কিনা। এই ধরনের ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন এটাকে আদায় করার জন্য আদালতে মামলা দায়ের করা যদি হয়, তাহলে সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ কিনা। তারপরে হলো যে এই প্রোক্রাস্টিনেটিং ডেটরের এই ডেট অ্যামাউন্টটা, এটা রিকভারির জন্য যদি লিগ্যাল এবং নন লিগ্যাল কোনো যদি ব্যয় থাকে, এই ব্যয়টা এই ব্যয়টা এটা কি ওই প্রোক্রাস্টিনেটিং ডেটরের উপর চার্জ করা যাবে কিনা, তার থেকে আদায় করা যাবে কিনা। এরপরে হলো যে মুরাবাহা মুরাবাহা সেলের ক্ষেত্রে, মানে বাকিতে বাকিতে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আহ যদি এই ডেট অ্যামাউন্টটা যদি অপরিশোধিত থাকে, এই অবস্থায় ওই গ্রাহক যদি খেলাপি হয়ে যায় বা ইনসলভেন্ট বা ব্যাংকরাপ্ট হয়ে যায়, তাহলে সেটার ক্ষেত্রে ওই সোল্ড অবজেক্ট এটাকে রিপজিশন করা যাবে কিনা, এটাকে ক্লোব্যাক বলা হয় সেটা। তারপরে হলো যে এই ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন না নিয়ে একটা এই প্রোক্রাস্টিনেটিং ডেটর অথবা যে কোনো ডেটর থেকে যদি আগে ভাগেই একটা আহ, শর্ত নেওয়া হয়, চুক্তিতে যদি একটা শর্ত আরোপ করা হয় যে যদি তিনি যথাসময়ে দায়টা পরিশোধ করতে না পারেন, তাহলে তিনি একটা ডোনেশন করবেন এবং এই ডোনেশনের অ্যামাউন্টটা চ্যারিটির কাজে ব্যয় হবে, কিন্তু এটা সরাসরি এই ডেটরের মাধ্যমে না, বরং সেটা অবশ্যই ডোনেশন অ্যামাউন্টটা এই ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের একটা নির্দিষ্ট একটা অ্যাকাউন্টে জমা দিতে হবে, এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেটা নিজস্ব তত্ত্বাবধানে এটা ব্যয় করবেন। এটা করা যাবে কিনা। এই ডেটরদের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো প্রযোজ্য, গ্যারান্টরদের ক্ষেত্রে এক্সেপশনাল কি কি বিষয় আছে, এইরকম কন্ট্রাক্টরদের ক্ষেত্রে কি কি বিষয় আছে সেটা, তারপর দেনাদার যারা আছে তাদেরকে ব্ল্যাক লিস্টেড করা যাবে কিনা,
এই ব্ল্যাক লিস্টেড করে এই তালিকাটা আবার আন্তঃযোগাযোগের মাধ্যমে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সার্কুলেট করা যাবে কিনা বা সরবরাহ করা যাবে কিনা, এই ধরনের প্রকাশনীর ডেটরের তথ্যগুলো অন্যান্য ব্যাংক যদি চায়, যেমন সিআইবি, এটা শেয়ার করা যাবে কিনা, শেয়ারেবল কিনা, এই বিষয়গুলোই মূলত আজকের এই শরিয়া স্ট্যান্ডার্ডের মধ্যে আমরা আলোচনা পাবো। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন। কারণ হলো যে আমাদের বর্তমান বাংলাদেশি পার্সপেক্টিভে আমরা দেখি যে কোনো ইসলামী ব্যাংকগুলোতে কোনো গ্রাহক যদি যথাসময়ে দায় পরিশোধ করতে না পারে, তাহলে তার ওভার ডিউ হওয়ার বা পাস্ট ডিউ হওয়ার তারিখ থেকে শুরু করে পরবর্তী সময়ের জন্য আরো, মানে এক্সিস্টিং যে রেটটা আছে এই রেটের সাথে আরো 1.50 বা 2% করে এই কম্পেনসেশন চার্জ করা হয়। তো এটা আসলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটার গ্রহণযোগ্যতা কতটুকু, এই বিষয়ে আমরা জানতে পারবো। আমি মূলত একটা ওভারঅল একটা আহ, ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এরপরে আমরা আমাদের স্ট্যান্ডার্ডের লাইন বাই লাইন উপস্থাপন করব। এবং একজন এখানে মেসেজ দিয়েছেন যে আমাদের স্ক্রিনটা মুভ করতেছে না, আসলে স্ক্রিনটা ওরকম করে মুভ করা হয়নি এখনো। এখন আমরা আমাদের মূল স্ট্যান্ডার্ডের মধ্যে চলে যাব। আমি একটু নিশ্চিত হতে চাচ্ছি যে আসলে আমাকে কি শোনা যাচ্ছে, প্লিজ শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যাঁ, শুনতে জি স্যার, পাচ্ছি। শোনা। জি, শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। কারো যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে, তাহলে যেখানেই আপনাদের কোনো প্রশ্ন উদয় হবে মনের মধ্যে, আপনারা প্রশ্ন করে ফেলবেন। আর এমনিতেই আমরা আবারও শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার পরে একটা সামারি দিব এবং ফাইনালিও কিছু প্রশ্ন নেব, কিন্তু আপনাদের যে জায়গায় যার প্রশ্ন থাকবে আপনারা প্রশ্নটা উত্থাপন করবেন। আর এমনিতেই নেটওয়ার্ক বা অন্য কোনো সমস্যার কারণে যদি দেখা যাচ্ছে যে হয়তো শোনা যাচ্ছে না, আপনার সাথে সাথে একটু বলবেন যে আমরা ঠিক মতো শুনতে পাচ্ছি না। আমাদের শরিয়া স্ট্যান্ডার্ড গুলো, এই শরিয়া স্ট্যান্ডার্ড গুলো প্রত্যেকটা স্ট্যান্ডার্ডই এমন ভাবে সাজানো যে এটাতে প্রথমে একটা প্রিফেস দেয়া হয়। প্রিফেস মানে হলো স্ট্যান্ডার্ডের মধ্যে কি বিষয়ে আলোচনা করা হয়েছে সেটা। এরপরে স্টেটমেন্ট অফ দ্য স্ট্যান্ডার্ড নামের একটা শিরোনাম থাকে, সেখানে থেকেই মূলত 1 2 এরকম করে ক্লোজ গুলা উপস্থাপন করা হয়। এবং সবগুলো স্ট্যান্ডার্ডের মধ্যেই প্রথম যে ক্লোজটা থাকে সেটা হলো স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড। তো আপনারা যেহেতু অনেকেই নতুন, স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ডের মধ্যে মানে প্রিফেসের পরে স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড আসবে। স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যে আসলে আমি যে সমস্যায় পড়েছি, আমি যে শরিয়ার সমাধান খোঁজার চেষ্টা করছি, সেটা আসলে আমাকে কোন শরিয়া স্ট্যান্ডার্ড থেকে নিতে হবে। এটা যে কোনো একটা স্ট্যান্ডার্ডের বিষয়বস্তু অন্য আরেকটার ক্ষেত্রে হয়তো প্রয়োগ করলে আমার সিদ্ধান্তটা ভুল হতে পারে। তো এই কারণে কোনো শরিয়া স্ট্যান্ডার্ড থেকে কোনো শরিয়ার বিধান গ্রহণ করার ক্ষেত্রে স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড অবশ্যই দেখবেন যে সেখানে এই বিষয়টা উপস্থাপন করা আছে কিনা, যে আমার কাঙ্ক্ষিত বিষয়টা এই শরিয়া স্ট্যান্ডার্ডে উপস্থাপন করা হয়েছে কিনা। তো এই প্রিফেসের মধ্যে যেটা বলতেছে যে দ্য পারপোজ অফ দিস স্ট্যান্ডার্ড ইজ টু এক্সপ্লেন দ্য শরিয়া রুলিংস applicable to the transactions of Islamic financial institutions relating to solvent debtors and or guarantors procrastinating in settling their obligations and contractors delaying in fulfillment of their obligations which invokes penalty stipulated in the contract। তো এখানে দেখেন যে শরিয়ার রুলিংস, আহকামে শরিয়া, শরিয়ার নীতিমালার কথা বলা হয়েছে। যে এই শরিয়া স্ট্যান্ডার্ডের মধ্যে সেই সমস্ত শরিয়া রুলিংস বা আহকামে শরিয়ার বর্ণনা করা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, যেটা হলো যে অ্যাপ্লিকেবল টু দ্য ট্রানজেকশনস অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আমরা জানি যে ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একটা ব্যাংক হতে পারে, তারপরে এনবিএফআই হতে পারে, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে পারে, যেগুলো শরিয়ার নীতিমালা মেনে তাদের ব্যবসায়িক কার্যক্রম বা অপারেশন পরিচালনা করে। তো ব্যাংকের যখন প্রশ্ন আসবে অথবা এনবিএফআই এর যখন প্রসঙ্গ আসবে, তখন আমরা জানি যে এগুলো হলো একটা ইন্টারমিডিয়ারি প্রতিষ্ঠান। এরা সারপ্লাস ইউনিট থেকে ডিপোজিট সংগ্রহ করে, ডিপোজিট মোবিলাইজ করে এবং ডেফিসিট ইউনিটকে এগুলো কি করে থাকে, ইনভেস্টমেন্ট করে। তো এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা পরিশোধ সূচি থাকে, পরিশোধের একটা নির্দিষ্ট সময় থাকে যেটাকে টেনর বলা হয় অথবা পিরিয়ড বলা হয়। তো এই সময়টাতে যদি তাদের এই লেনদেনের ক্ষেত্রে যদি এমন কোনো গ্রাহকের আবির্ভাব হয় যে কিনা প্রোকাস্টিনেটিং, যে সামর্থ্য আছে কিন্তু টালবাহানা করতেছে, সেই ক্ষেত্রে তা ওই গ্রাহকের সাথে তার ডিলিংসটা কি হবে, এই ব্যাপারে শরিয়ার রুলিং এই শরিয়া স্ট্যান্ডার্ডের মধ্যে আলোচনা করা হবে।
তো এখানে দেখেন রিলেটিং টু সলভেন্ট ডেটর্স, এই সলভেন্ট শব্দটা একদম মাথায় রাখবেন যে ইনসলভেন্ট ডেটরের ক্ষেত্রে এই শরিয়া স্ট্যান্ডার্ডটা প্রযোজ্য হবে না। এখানে সলভেন্ট ডেটরের কথা বলা হয়েছে। তো ইনসলভেন্টটা কিরকম, যে আমরা জানি যে কয়েক বছর আগে বঙ্গবাজারে আগুন লেগেছিল। তো বঙ্গবাজারে আগুন লেগে ধরেন যে আপনার একজন ইনভেস্টমেন্ট গ্রাহক, তার ব্যবসার যে মূলধন ছিল বা ব্যবসার যে স্টক ছিল, তার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্ম হয়ে গেছে। সে তো আপনাকে আসলে যথাসময়ে আপনার দায়টা পরিশোধ করতে পারবে না। তাহলে আপনাকে কি করতে হবে, যে সেখানে যদি তার পরিশোধ করার মতো সামর্থ্য না থাকে, তাকে ওয়াইনকানা জুরুসরা ফানাজিরাতুন ইল্লা মাইসরা, সূরা বাকারা 280 নম্বর আয়াতের মধ্যে ইনসলভেন্ট গ্রাহকদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কি হবে সেটা বলা হয়েছে যে ওয়াইনকানা জুরুসরা, যদি খাতক বিনিয়োগ গ্রাহক যদি দুর্দশায় পতিত হয়, একটা ফাইন্যান্সিয়াল হার্ডশিপের মধ্য দিয়ে যায়, ফানাজিরাতুন ইল্লা মাইসরা, তার সামর্থ্য আসা পর্যন্ত তাকে অবকাশ দেওয়া উচিত। ওয়াইন ওয়াইন তাসাদ্দাকু, এবং যদি তোমরা তাদেরকে সদকা করো, যে ঠিক আছে তোমার এই কর্জটা এটা পরিশোধ করতে হবে না, এটা পরিশোধ করার দরকার নাই, তাহলে খয়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝে থাকো, মানে হলো যে এটা তোমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য ভালো। তো এখন ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো মুদারিবের ভূমিকায় থাকার কারণে তারা চাইলেও এরকম কোনো গ্রাহকের যে দায়, যদি ইনসলভেন্টও হয়, তাকে কিন্তু এরকম করে মাফ করে দিতে পারে না, কিছু সীমাবদ্ধতা আছে। তো ব্যক্তিগত ক্ষেত্রে যদি দেখেন যে যাকে আপনি কর্জ দিয়েছেন সে যদি যথাসময়ে পরিশোধ করতে না পারে, এবং পরিশোধ না করার ব্যাপারেও তার যদি শরিয়া অ্যাকসেপ্টেবল রিজন থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, সূরা বাকারা 280 নম্বর আয়াতের প্রেক্ষিতে তাকে একটা সুযোগ দিতে হবে, সময় বর্ধিত করে তাকে বলতে হবে যে ঠিক আছে আগামী 3 মাসের মধ্যে দিয়ে দিও, এরকম। তো এখানে সলভেন্ট ডেটর্স চাইলেই ঋণ পরিশোধ করতে পারে। এখন সলভেন্টের ক্ষেত্রেও কিছু প্যারামিটার আছে। যেমন মনে করেন যে কোনো একজন গ্রাহক, তার ব্যবসাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু তার ভূ সম্পত্তি এত পরিমাণ আছে যে সে চাইলে যথা সময়ে বিক্রি করে ব্যাংকের দায় পরিশোধ করতে পারে। সে বলতেছে যে হায় হায়, আমার তো ব্যবসায় লস হয়ে গেছে, এটা হয়েছে ওটা হয়েছে, আমি কেমন করে এখন পরিশোধ করব। কিন্তু তার আসলে হয়তো লিকুইড ক্যাশ নাই, লিকুইড অ্যাসেট নাই, কিন্তু তার ফিক্সড অ্যাসেট আছে, যেটার দ্বারা সে কিন্তু ঋণ মুক্ত হতে পারে। তো তাদের বিষয়টা ভিন্ন। তো সলভেন্ট ডেটর যদি অর গ্যারান্টর, তো আমরা তো বলেছি যে 3 প্রকারের ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে এখানে বলা হচ্ছে, একটা হলো ডেটর সম্পর্কে, আর একটা হলো গ্যারান্টর সম্পর্কে। প্রোক্রাস্টিনেটিং এন্ড সেটেলিং দের অব্লিগেশন, যারা তাদের যে অব্লিগেশনটা আছে, ফাইন্যান্সিয়াল অব্লিগেশন, লায়াবিলিটি, এটা সেটেল করার ক্ষেত্রে তারা প্রোক্রাস্টিনেটিং করে, টালবাহানা করে, একের পর এক ডেট দেয়। আমরা যারা ব্যাংক ইন্ডাস্ট্রিতে আছি, যে সাধারণত এই টালবাহানাকারী গ্রাহকদের কিছু মৌলিক বিষয় আছে। আমি গত কয়েকদিন আগে আমার এক গ্রাহককে ভিজিট করতে গেছি। সেখানে তিনি একটা সাইনবোর্ডের মতো করে টানিয়ে দিয়েছেন, সেখানে বলেছেন যে বাকি দেয়া বন্ধ। কারণ বাকি দিলে গ্রাহকের নানামুখী সমস্যা হয়। যেমন মা অসুস্থ, বাবাকে নিয়ে ঢাকায় গেছি, তারপরে হলো যে আমার কয়েকদিন থেকে স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না, তারপর গ্রাহকরা টাকা দিচ্ছে না, তারপর এইরকম নানা রকম সমস্যা হয়। এই কারণে আমরা গ্রাহকদেরকে বাকি দিই না। তো এইরকম। আর গ্রাহকদের দ্বারা প্রোক্রাস্টিনেশন করবে তাদের, যেমন আপনাকে রবিবার দিন বলবে যে বৃহস্পতিবার দেবে, বৃহস্পতিবার আসলে পরের রবিবারের কথা বলবে, আবার রবিবার বৃহস্পতিবার, অথবা কেউ কেউ আছে একটু লম্বা ডেট নেয়, বলে যে প্রত্যেক মাসের শেষের দিন, বলে যে আগামী 30 তারিখে দেবো, এরকম মানে ইয়েটা করে। তো এই এই ধরনের ব্যক্তি প্রতিষ্ঠান, এই ডেটরটা ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠানও হতে পারে, গ্যারান্টরও ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, যারা কিনা প্রোক্রাস্টিনেটিং করে। আর কন্ট্রাক্টরস, তৃতীয় শ্রেণীটা হলো ওই সমস্ত ঠিকাদার, ডিলেইং ইন ফুলফিলমেন্ট অফ দেয়ার অব্লিগেশনস, 15 তারিখের মধ্যে তাদের যে সাপ্লাই আইটেম, এটা সাপ্লাই করার একটা বাধ্যবাধকতা ছিল, কিন্তু সেটা করেন নাই। এই কারণে তার সাথে যে সাপ্লাই কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের মধ্যে একটা পেনাল্টি ক্লোজ ছিল, ওই পেনাল্টি ক্লোজের উপরে আলোকে তার উপরে কিছু ফাইন্যান্সিয়াল অব্লিগেশন চলে আসছে, সেটা যদি তিনি পরিশোধ করার ক্ষেত্রে যদি প্রোক্রাস্টিনেটিং করেন, তাহলে এই ক্ষেত্রে ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কি করবে, এই বিষয়ে হাক্কামি শরিয়া, এই শরিয়া স্ট্যান্ডার্ডের মধ্যে আলোচনা করা হয়েছে। হুইচ ইনভোকস পেনাল্টি স্টিপুলেটেড ইন দ্য কন্ট্রাক্ট, এই শেষের এই অংশটা মূলত হলো কন্ট্রাক্টরদের সাথেই সীমাবদ্ধ। যে কন্ট্রাক্টরদের সাথে যে চুক্তি, সেই চুক্তির মধ্যে যদি পেনাল্টি ক্লোজ থাকে বা স্টিপুলেশন বা চুক্তির শর্ত আরোপ করা হয়, এর আলোকে যদি কন্ট্রাক্টর যদি দেনাদার হয়ে যায়, এই 3টে বিষয়ে মাথায় রাখবেন। আমি একটা শর্ট একটা সামারি দিব, পয়েন্টস টু পন্ডার ওভার নামে, সেটার মধ্যেও আমি এটাকে আরো স্পেসিফিক করে বলার চেষ্টা করেছি।
স্টেটমেন্ট অফ দ্য স্ট্যান্ডার্ড, এই 1 নম্বর ক্লোজের মধ্যে বলা হচ্ছে স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড, মানে এই শরিয়া স্ট্যান্ডার্ডের বিধানগুলো কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। এই শরিয়া স্ট্যান্ডার্ডের বিধানগুলোর সীমাবদ্ধতা। দিস স্ট্যান্ডার্ড কভার কেজেস অফ ডিফল্ট অন দ্য পার্ট অফ সলভেন্ট ডেটর অর সলভেন্ট গ্যারান্টর and the case of a contractor or concessionaire who is late in completing work and thus becomes a debtor by virtue of a penalty clause। এই জায়গাটা আমরা আলোচনা করে ফেলেছি। এখানে ওই ডেটর, গ্যারান্টর এবং কন্ট্রাক্টর তিনজনের ক্ষেত্রে এই শরিয়া স্ট্যান্ডার্ডের বিধানগুলো প্রযোজ্য হবে যদি তারা কি হয়, সলভেন্ট হয়। আর নিচের অংশে বলা হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড ডাজ নট কাভার ডেটর্স, এই ধরনের ডেটরদের ক্ষেত্রে এই শরিয়া স্ট্যান্ডার্ডটা প্রযোজ্য হবে না হু আর ইনসলভেন্ট অর ব্যাংকরাপ্ট। আপনারা তো জানেন যে এখানে ইনসলভেন্ট মানে কি আর ব্যাংকরাপ্ট কি, দুটা একই অর্থ, সিনোনিমাস, কিন্তু দুটার আমাদের বাংলাদেশি পার্সপেক্টিভে ইনসলভেন্ট বলতে আমরা বুঝি যে যার কারেন্ট অ্যাসেটের তুলনায় কারেন্ট লায়াবিলিটির পরিমাণটা বেশি হওয়ার কারণে কারেন্ট অ্যাসেট দিয়ে কারেন্ট লায়াবিলিটিটা মিট আপ করা সম্ভব হচ্ছে না, তাকে আমরা ইনসলভেন্ট বলি। আর ব্যাংকরাপ্ট বলি যে এই ধরনের ইনসলভেন্ট গ্রাহকের ডেটরের এগেনস্টে যখন ক্রেডিটর যারা আছেন তারা আদালতে মামলা দায়ের করার মাধ্যমে আদালতের একটা অর্ডার যখন আহ, নিয়ে আসা হয় যে সংশ্লিষ্ট ইনসলভেন্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যখন দেউলিয়া ঘোষণা করা হয়, ডিক্লারেশন অফ ইনসলভেন্সি অথবা ব্যাংক্রাপসি, তো তাদেরকে ব্যাংক্রাপ্ট বলা হয়। তো ব্যাংক্রাপ্টটা হলো একটা আইনি পরিভাষা, ইনসলভেন্ট এটা হলো একটা জেনারেল পরিভাষা। উভয়টারই এখানে এই শরিয়া স্ট্যান্ডার্ডের উদ্দেশ্য হলো যে ঋণ পরিশোধে অসমর্থ ব্যক্তি, গ্যারান্টর অথবা কন্ট্রাক্টর, অর ডেটর্স হু ডিলে পেমেন্ট ফর অ্যান এস্টাবলিশড শরিয়া রিজন, অথবা এমন একজন গ্রাহক যিনি কিনা তার দায়টাকে পরিশোধ করতেছেন না এমন একটা ওজোরের কারণে, যেই ওজোরটা শরিয়া সম্মত, যে আসলে এটা অ্যাকসেপ্টেবল একটা ওজোর, যে আসলে এই ব্যক্তি ইনি পরিশোধ করতে পারবেন, কিন্তু এনাকে একটা নির্দিষ্ট একটা সময় দিতে হচ্ছে, 3 মাস 6 মাস এরকম। 2 নম্বরে হলো শরিয়া রুলিং, এই সলভেন্ট ডেটর, গ্যারান্টর, কন্ট্রাক্টর, তো তাদের ক্ষেত্রে তারা যদি প্রোক্রাস্টিনেশন করে তাহলে তাদের ক্ষেত্রে শরিয়ার রুলিংটা কি। 2-1 ডিফল্ট ইন পেমেন্ট বাই এ ডেটর, এই 2-1 মধ্যে মূলত ডেটর যদি প্রোক্রাস্টিনেশন করে, কালক্ষেপণ করে, টালবাহানা করে, তাহলে তার ক্ষেত্রে শরিয়ার হুকুমগুলা কি হবে সেটা এই 2-1 মধ্যে আলোচনা করা হয়েছে। 2-1, 2-1, 2, 2-1, 3, 2-1, 4 থেকে শুরু করে এদিকের 2-1, 8 পর্যন্ত, এটা পুরোটাই এই ইনসলভেন্ট সলভেন্ট ডেটর সম্পর্কে শরিয়ার নীতিমালা কি হবে সেটা আলোচনা করা হয়েছে। মানে 2-1 মধ্যে ইনসলভেন্ট ডেটর সম্পর্কে আলোচনা করা হয়েছে, 2-2 মধ্যে গ্যারান্টর সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং 2-3 মধ্যে কন্ট্রাক্টর সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে আসলে এই যে 2-1, এই 2-1 মধ্যে যদিও ডেটর সম্পর্কে আলোচনা করা হয়েছে, পরবর্তীতে আমাদেরকে বলবে যে এই যে 2-1 মানে এই ডিফল্ট ইন পেমেন্ট বাই ডেটরের ক্ষেত্রে যে শরিয়ার হুকুম, সেই সব শরিয়ার হুকুমগুলো গ্যারান্টর এবং কন্ট্রাক্টরদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে। এবং ওই গ্যারান্টরের যে আলোচনাটা যেখানে করেছে সেখানে শুধু এক্সেপশন, মানে হলো যে ডেটরের চেয়ে ব্যতিক্রম কি বিষয় আছে সেটা ওখানে আলোচনা করা হবে পরবর্তীতে। এবং কন্ট্রাক্টরদের ক্ষেত্রেও আসলে ব্যতিক্রম, ডেটর থেকে ব্যতিক্রম আর কি বিধান আছে, এক্সটেন্ডেড একটা শরিয়ার রুলিংস সেই জায়গায় আলোচনা করা হবে। এই কারণে 2-1 অংশটা আলোচনা করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানকার আলোচনাগুলো সবগুলো ডেটর, গ্যারান্টর এবং কন্ট্রাক্টরদের ক্ষেত্রেও প্রযোজ্য। 2/1/1 default in payment by debtor who is capable of paying the debt is haram, prohibited। তো 2-1 এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরাও এরকম আছি যে এরকম আমার খুব এক ক্লোজ বন্ধুকে, নামটা বলতেছি না, অনেক আগে কিছু টাকা ধার দিয়েছিলাম। তো এই টাকাটা ধার দেওয়ার পরে সে কিন্তু এখনো প্রায় 2 লাখ টাকার মতো বেতন পায়, কিন্তু আমার অল্প কিছু টাকা চাইলেই যে কোনো সময় পরিশোধ করতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ফোনটা রিসিভ করে না, এবং ফোন রিসিভ করলেও সাধারণত 6 মাসের একটা ডেট দেয় যে আগামী জুন মাসের মধ্যে দিয়ে দেবো, জুন মাস আসলে বলে ডিসেম্বরের মধ্যে দেবো। এটা কিন্তু আসলে তার জন্য এই কাজটা কিন্তু হারাম হচ্ছে, প্রহিবিটেড হচ্ছে। এটার জন্য তাকে দুনিয়া এবং আখিরাতে অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে।
তো এই কারণে আমাদের কাছে যদি কারো কোনো পাওনা থাকে, তো এই পাওনাটা আমরা চেষ্টা করব যথাসময়ে তার সাথে প্রতিশ্রুত যে ডেটটা আছে সেই ডেট অনুযায়ী আমরা পরিশোধ করে দেব। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা নোট করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাতলুল গনিয়ে জুলম। মাতলুল গনি, মতল করা, মতল মানেটা কি, যে গনি ব্যক্তি, গনি বা স্বাবলম্বী ব্যক্তি, ঋণ পরিশোধে যথেষ্ট সক্ষমতা রয়েছে, এই রকম দেনাদার যদি ঋণ পরিশোধে মতল করে, প্রোক্রাস্টিনেশন করে, টালবাহানা করে, এটা হলো জুলুম। এটা হলো একটা জুলুম। আর জুলুমের যে শরিয়ার রুলিং, সবসময় জুলুমটাকে হারাম হিসেবেই সাব্যস্ত করা হয়। জুলুম, এই জুলুমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুমটা কেয়ামতের দিন ঘন কালো অন্ধকার হিসেবে দেখা দেবে। তো যেহেতু এই প্রোক্রাস্টিনেশনটা এটা হলো জুলুম, এই কারণে এটা শরিয়ার বিধান হলো, এটা হলো হারাম। 2/1/2, it is not permitted to stipulate any financial compensation either in cash or in other consideration. তো এই ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনটা কি? আমি 1 লক্ষ টাকা কর্জ দিয়েছি, অথবা 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছি, বা 1 লক্ষ টাকার একটা প্রোডাক্ট বিক্রি করেছি, যেটার ক্ষেত্রে আমার গ্রাহকের কাছে 1 লক্ষ টাকা পাওনা। এটা মার্চের 31 তারিখের মধ্যেই দিতে হবে। মার্চের 31 তারিখ আসলেও সে দিতে পারলো না, তখন আমি যদি এরকমটা করি যে তোমাকে আমি সময়টা বাড়িয়ে দিলাম, এবং বর্ধিত সময়টার জন্য তোমাকে পার ডে আমাকে এত টাকা বা এত পার্সেন্ট বা একটা থোক একটা অ্যামাউন্ট বললাম যে এটা দিতে হবে। তো এটাই হলো ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন। তো এই ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন এটা কিন্তু হলো যে ইনডিরেক্ট রিবা। এটাকে ইনডিরেক্ট রিবা বা পরোক্ষ সুদ বলে। যে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন, এরা কেন পরোক্ষ সুদ? কারণ হলো যে একটা কর্জ, এই কর্জের ক্ষেত্রে একটা পরিভাষা আছে, নোট নিতে পারেন, যে কুল্লু কর্জিন যাররা নাফআন ফাহুয়া রিবা। কুল্লু কর্জিন, প্রত্যেকটা কর্জ বা প্রত্যেকটা লোন, যাররা নাফআন, আপনি লোন থেকে যদি এক যাররা পরিমাণ যদি উপযোগিতা বা মানফা বা উপকার বা কোনো কনসিডারেশন, কোনো বিনিময় আপনি যদি গ্রহণ করেন, তাহলে সেটা সুদ হিসেবে গণ্য হবে। আপনার 1 লক্ষ টাকা পাওনা, আপনাকে 1 লক্ষ টাকাই আদায় করতে হবে। আপনি 1,05,000 টাকা আদায় করলে এই 1,05,000-এর 5,000 টাকাটা আপনার জন্য কিন্তু সুদ হিসেবে গণ্য হবে। তো এই কারণে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন এটা হলো ইনডিরেক্ট রিবা বা ইনডিরেক্ট সুদ, বা এটা হলো পরোক্ষ সুদ। তো এই কারণে ইসলামী শরিয়া বলতেছে যে আপনি চুক্তিতে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের শর্ত আরোপ করা, যে একটা আপনার বাইমুয়াজ্জাল একটা কন্ট্রাক্ট আপনি করলেন, এই কন্ট্রাক্টের মধ্যে বললেন যথাসময়ে যদি দায় পরিশোধ করতে না পারে, তাহলে অতিরিক্ত সময়ের জন্য তাকে 2%, অথবা রেগুলার যে ধরেন 15% হলো প্রফিটের রেট, এটার সাথে আরো আপনি 2% যোগ করে দিলেন, দিয়ে বললেন যে তা এখন এই যে আপনি অতিরিক্তটা কিছু মানে 2% যোগ করেন না না করেন, যেদিন পর্যন্ত আপনার যে এই বিনিয়োগটা সীমা, ওই সীমাটা পার হয়ে যাওয়ার পরে তার কাছ থেকে আপনি যা কিছুই প্রফিট হিসেবে নেবেন না কেন, সেটা কম্পেনসেশন নামেই নেন অথবা অন্য কোনো নামে নেন, সেটা আপনার সুদ হিসেবে গণ্য হবে। এই জন্যই শরিয়া বলতেছে ইট ইজ নট পারমিটেড টু স্টিপুলেট এনি ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন। ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের ব্যাপারে চুক্তিতে কোনো স্টিপুলেশন করা বা শর্তারোপ করাটা হলো জায়েজ নাই। তো এইটা দেখেন, যদি আমাদের এই পরীক্ষায় যদি ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের প্রসঙ্গ আসে, আর আপনি যদি ইসলামী ব্যাংকগুলো, ইসলামিক শরিয়া মোতাবেক পরিচালিত যে ব্যাংকগুলো আছে, এগুলোর যে স্যাংশন লেটার আছে, এই স্যাংশন লেটারে, প্রত্যেকটা স্যাংশন লেটারেই দেখবেন যে লেট পেমেন্টের জন্য 1.5 অথবা 2% কম্পেনসেশনের কথাটা লেখা থাকে। চুক্তিতে এরকম স্টিপুলেশনটা করা, এটা হলো নট পারমিটেড, আইদার ইন ক্যাশ অর ইন আদার কনসিডারেশন। এটা ক্যাশ ফর্মেও হবে না, যে আপনি 1 লক্ষ টাকার বিপরীতে 5,000 টাকা দিবেন, অথবা এটাকে আদার কনসিডারেশন মানে হলো যে 5,000 টাকা আমি নিচ্ছি না, কিন্তু তার যে কমোডিটি আছে, আমি বললাম যে 5,000 টাকার একটা কমোডিটি আপনি আমাকে দেবেন, অথবা তার একটা মাইক্রোবাস আছে, এই মাইক্রোবাসটা আমি বললাম যে 1 মাসের জন্য আমাকে ফ্রিতে ব্যবহার করার সুযোগ দিতে হবে। তো এইরকম আদার কনসিডারেশনে হোক অথবা ক্যাশ ফর্মে হোক, ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের ব্যাপারে চুক্তিতে শর্তারোপ করা শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই। এজ আ পেনাল্টি ক্লোজ ইন রেসপেক্ট অফ আর ডিলে বাই এ ডেটর ইন সেটেলিং হিজ ডেট, একজন দেনাদার যদি তার ঋণ পরিশোধে যদি দেরি করেন, তাহলে আপনি স্টিপুলেশনটা করবেন, জায়েজ নেই।
whether or not in the amount of such compensation is predetermined. এই অ্যামাউন্টটা, ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের অ্যামাউন্টটা কত হবে, এটা আপনি চুক্তিতে নির্ধারণ করেন অথবা না করেন। কিরকম? যে চুক্তিতে আপনি বলে দিলেন যে 1.5% করে কম্পেনসেশন দিতে হবে, অথবা এরকম, অথবা একদম থোক একটা অ্যামাউন্ট 20,000 টাকা কম্পেনসেশন। এটা আপনি নির্ধারণ করেন অথবা না করেন, এটা ডিটারমাইন করলেও জায়েজ নাই, অথবা ডিটারমাইন যদি নাও করেন তাও জায়েজ নাই। দিস অ্যাপ্লাইজ বোথ টু কম্পেনসেশন ইন রেসপেক্ট অফ লস অফ ইনকাম, অপরচুনিটি লস, and in respect of a loss due to a change in the value of the currency of the debt. তো এখানে আবার দুইটা পার্সপেক্টিভ এখানে উল্লেখ করেছে যে আপনি কেন বর্ধিত নেবেন। আপনি যদি একটা যুক্তি দেখাতে পারেন যে আমি, আপনি যদি আমাকে আমার দায়টা পরিশোধ না করেন, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমার স্টাফ স্যালারি আছে, বিদ্যুৎ বিল আছে, তারপর প্রদর্শনের ভাড়া আছে, আমি তো লুজার হয়ে যাব। সুতরাং আপনি অতিরিক্ত কিছু না দিলেও আমার যতটুকু খরচ হচ্ছে, এই খরচটা, লস অফ ইনকাম, এটা আপনি কমপক্ষে পোষায় দেন। আপনি এইভাবে লস অফ ইনকামকে বিবেচনায় নিয়েও ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন আরোপ করতে পারবেন না। আবার ধরেন যে তাকে আপনি ডলারে, আপনি এই একটা কর্জ দিয়েছেন, ডলার মানে হলো যে ধরেন $100 দিয়েছেন। তো ডলার আপনি তখন তাকে এই কর্জটা দিয়েছেন, বা যখন লায়াবিলিটিটা ক্রিয়েট হয়েছে, তখন ডলারের ভ্যালুটা ছিল ধরেন 84 টাকা, আর এখন এসে সেটা দাঁড়িয়েছে 122 টাকা, 24 টাকায়। তো আপনি তাকে বলতে পারবেন না যে আমি 84 টাকায় দিয়েছি, 84 থেকে এদিকে যে গ্যাপটা আছে 16, প্রায় 40 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তো আপনি এই যে আমার এই যে লসটা আছে, ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে যে লসটা, এই লসটা পোষায় দেওয়ার জন্য অ্যাকচুয়ালটা আপনি দেন, আপনি এটাও কিন্তু বলতে পারবেন না। তাহলে এখানে আমরা কয়েকটা বিষয় পেলাম। একটা হলো যে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন আরোপ করা জায়েজ নাই, এটা ক্যাশ আকারেও জায়েজ নাই, আদার কনসিডারেশন আকারেও জায়েজ নাই, এবং এটা প্রিডিটারমাইন্ড হোক বা না হোক তাও জায়েজ নাই। এটাকে লস অফ ইনকাম এবং চেঞ্জ ইন ভ্যালু অফ দ্য কারেন্সি অফ দ্য ডেট, এই বিবেচনায়ও আরোপ করাটা জায়েজ নেই। মানে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন এটা সর্বাবস্থায় নাজায়েজ। এই ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন এখানে আছে। আমরা অনেক সময় দেখা যায় যে সমিতি করি, সমিতির মধ্যে ধরেন যে 10,000 টাকা করে প্রতি মাসে দিতে হবে 10 তারিখের মধ্যে। এখন একটা নিয়ম করলাম যে যদি কেউ 10 তারিখের মধ্যে না দেয়, তাহলে লেট পেমেন্ট, একটা লেট একটা ফি তাকে দিতে হবে, যে তাকে ওই 10,000 টাকার সাথে আরো 200 টাকা বৃদ্ধি করে দিতে হবে। এই যে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনটা আমরা আরোপ করলাম, এটাও শরিয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই। ধরেন ইউনিভার্সিটি গুলো বা স্কুলগুলো যে টিউশন ফি থাকে, এই টিউশন ফি ধরেন যে 12 তারিখের মধ্যে পরিশোধ করার একটা শর্ত আছে। কেউ যদি 12 তারিখের পরে পরিশোধ করে, তাহলে পার ডে 200 টাকা করে আপনি জরিমানা করলেন। এই জরিমানাটাও শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। তো এখানে এটা 2-এর 2, এটা দাগ দিয়ে নেন যদি বই থাকে অথবা নোট নেন। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ট্রু ফলস আকারে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে শুধুমাত্র কারেন্সির রেট ফ্লাকচুয়েট করার কারণে যদি ক্রেডিটর ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই ক্ষতির পরিমাণ ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন আরোপ করা যাবে, এরকম একটা দিতে পারে। এখানকার এই 4-5টা বিষয় আছে, প্রত্যেকটাই আপনারা নোট নেন। 2/1/3, it is not permitted to make a judicial demand on a debtor in default to pay financial compensation. তো ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন এটা চুক্তিতেও যেমন আরোপ করা জায়েজ নাই, অনুরূপ ভাবে আপনি যদি চুক্তিতে আরোপও করেন, আরোপ করার পরে সেটা যদি ডিউ হয়, তাহলে ওই ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনটা আদায় করার জন্য আপনি যে আদালতে মামলা দায়ের করবেন, জুডিশিয়াল ডিমান্ড করবেন, এটাও শরিয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই, নট পারমিটেড। তো এখানে বিষয়টা কেন বলেছে, যে ধরেন 1 লক্ষ টাকা একটা বিনিয়োগ, এটা 3 বছর যাবত দেয় নাই, এটা বর্ধিত হয়ে 16 লাখ টাকা, ধরেন 1 লক্ষ টাকার একটা বিনিয়োগ, এটা 1,60,000 টাকা হয়েছে। 60,000 টাকা হলো আপনার ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন। আপনি আদালতে মামলা দায়ের করার সময় আপনাকে 1 লক্ষ টাকার মামলা দায়ের করতে হবে। 1,60,000 টাকার মামলা দায়ের করলে এই 60,000 টাকা এটা যেমন গ্রহণ করাও জায়েজ নাই, এটা রিকভারির জন্য মামলা দায়ের করাটাও শরিয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই। In the form either of cash or other consideration for a delay in settling his debt. এই 3-2, 3-3, এই দুটাই আপনারা একটু দাগ দিয়ে নেন। তারপরে 2/1/3 এটা গেল। তারপরে 2/1/4,
The procrastinating debtor is liable for legal and other expenses incurred by the creditor in order to recover his debt. এই যে প্রোক্রাস্টিনেটিং ডেটর, তার এই ডেট অ্যামাউন্টটা রিকভারির সাথে সংশ্লিষ্ট যে লিগ্যাল এক্সপেন্সেস আছে, কনভেন্স আছে, তারপরে আদার এক্সপেন্সেস আছে, তারপরে হলো যে ধরেন কোনো যদি কনভেন্সিং করতে হয়, তো এগুলোর ক্ষেত্রে যে ব্যয়গুলা, এই ব্যয়টা এটাকে কিন্তু ডেটর যে আছে এই ব্যয়টা পরিশোধ করার ক্ষেত্রে সে লায়াবল। তার মানে হলো যে আপনার লিগ্যাল আদার এক্সপেন্সেসটাকে আমরা যদি নন লিগ্যাল বলি, এখানে ইললিগ্যাল বলতেছি না, বেআইনি বলতেছি না, মানে একটা হলো লিগ্যাল ব্যয়, যেটা আপনি অ্যাডভোকেটকে ফি দিবেন মামলা দায়ের করার ক্ষেত্রে, আপনার অ্যাড ভোলেরাম স্টাম্প আছে, এই স্টাম্পের খরচটা, তারপরে চালান করতে হবে, বিভিন্ন ধরনের যে ব্যয়গুলো আছে, এই লিগ্যাল ব্যয় এবং আদার এক্সপেন্সেস অন্যান্য ব্যয়গুলো, এগুলো আপনি আপনার গ্রাহকের নিকট থেকে আদায় করতে পারবেন। কিন্তু এটার ক্ষেত্রে শরিয়ার হুকুম হলো যে এটা অ্যাট অ্যাকচুয়াল হতে হবে। অ্যাট অ্যাকচুয়াল বলতে আপনার যতটুকু খরচ ব্যয় ঠিক ততটুকু আপনি আদায় করবেন, অতিরিক্ত আদায় করতে পারবেন না। যদি আপনি এই লিগ্যাল এবং আদার এক্সপেন্সেস শিরোনামে মিসেলেনিয়াস এক্সপেন্সেস দিয়ে পড়েন, বড় একটা অ্যামাউন্ট 20,000 টাকা আপনি একটা নিলেন, এটা আপনি পরোক্ষভাবে, মূলত যেহেতু ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন জায়েজ নাই এই কারণে আপনি এটা নিলেন, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না। এটাকে এই লিগ্যাল এবং ইললিগ্যালটা আপনি নিতে পারবেন, কিন্তু এটা হবে, পরিমাণটা হবে অ্যাট। তারপরে 2/1/5, the creditor is entitled to apply for the sale of any asset mortgaged as collateral for the debt, for the liquidation of the debt. এখানে এই জিনিস, এখানে যে জিনিসটা বলা হচ্ছে, মোহাম্মদ শোয়েব স্যার আপনার ভিডিওটা অন আছে তো, এটাকে যদি একটু অফ করে দেন। আমরা ভিডিও এবং অডিও দুটাই অফ রাখার ব্যাপারে যত্নশীল হবো। অনেক সময় দেখা যায় যে আমাদের বেখেয়ালে অন হয়ে যায়, এবং আপনার বাসার ভিতরে এনভায়রনমেন্ট অনেক সময় পার্টিসিপেন্টদের কাছে আসে, এবং যেহেতু এটা রেকর্ড করা হচ্ছে এই কারণে বিষয়টা একটু দৃষ্টিকটু, আমরা সবাই একটু সচেতন থাকবো ইনশাল্লাহ। তো এখানে যেটা বলতেছে যে ধরেন কোনো একটা মর্টগেজ, কোনো একটা সিকিউরিটি চার্জ ক্রিয়েশন করা আছে একটা ডেট অ্যামাউন্টের এগেনস্টে, তো এটা যথাসময়ে পরিশোধ হলো না, আপনি কি করবেন, আপনার ওই মর্টগেজ অ্যাসেটটা এটাকে আপনি সেল করবেন। সেল করে আপনার যে ডেট অ্যামাউন্ট আছে এটাকে আপনি পরিশোধ করে নেবেন। তো এই যে চার্জ ক্রিয়েশন এগেনস্ট ডেট, একটা ঋণের বিপরীতে বা একটা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির এগেনস্টে মর্টগেজ তলব করা, মর্টগেজ সম্পাদন করা শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ। যখন এটা খেলাপি হবে তখন মর্টগেজের শর্ত অনুসারে দেশীয় আইনের আলোকে এটাকে আপনি লিকুইডেট করে আপনার দায়টাকে পরিশোধ করে নেবেন, এটাও জায়েজ। তো সেটাই বলছে যে দ্য ক্রেডিটর ইজ ইন্টাইটেল টু অ্যাপ্লাই ফর দ্য সেল অফ এনি অ্যাসেট মর্টগেজ অ্যাজ কোলাটারাল। সহায়ক জামানত হিসেবে যে মর্টগেজটা আছে এটাকে সেল করার ব্যাপারে ক্রেডিটরের একটা অধিকার সৃষ্টি হয়, ইন্টাইটেলড, যে ক্রেডিটরের এই অধিকার আছে যে তিনি একটা খেলাপি বিনিয়োগ সমন্বয় করার জন্য মর্টগেজ অ্যাসেটটা বিক্রয় করতে পারবেন। হি ইজ ইকুয়ালি ইন্টাইটেড টু স্টিপুলেট দ্যাট দ্য ডেটর মাস্ট গিভ আ ম্যান্ডেট। অনুরূপভাবে বিনিয়োগ যে চুক্তি, এই চুক্তির মধ্যে ক্রেডিটর কর্তৃক ডেটরকে একটা শর্ত আরোপ করা যাবে যে ডেটর কি করবে, একটা ম্যান্ডেট দেবে। ম্যান্ডেট আমরা কি বলি, যে একটা অথরাইজেশন করেন, এটা হলো একটা লিগ্যাল পরিভাষা, লিগ্যাল টার্ম, যে একটা আইনি একটা অথরাইজেশন, এমন একটা অথরাইজেশন দেবেন বা এমন একটা ক্ষমতা দেবেন, যেই ক্ষমতা বলে বা যে ম্যান্ডেট বলে একজন ক্রেডিটর এই মর্টগেজ অ্যাসেটটা বিক্রয় করার ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হতে হবে না, বরং যখনই খেলাপি হবে তখনই এই অ্যাসেটটা বিক্রয় করার মাধ্যমে তিনি তার দায়টা পরিশোধ করে নিতে পারবেন। এরকম একটা ম্যান্ডেট চাওয়া যাবে, চুক্তিতে এটা শর্তারোপ করা যাবে। টু সেল দ্য মর্টগেজ অ্যাসেট উইদাউট রিকোর্স টু দ্য কোর্টস, যাতে কোর্টের মধ্যস্থতা ছাড়াই মর্টগেজ অ্যাসেটটা বিক্রয় করে দায় পরিশোধ করা যায়, এটার ব্যাপারে একটা ম্যান্ডেট বা একটা লিগ্যাল একটা অথরাইজেশন চাওয়া যাবে, এটা নেওয়া যাবে। 2/1/6, আনলেস ফেলিওর টু পে ওয়াজ কজড বাই ফোর্স মেজার। ফোর্স মেজারটা কি? ফোর্স মেজারটা হলো এমন একটা রিজন, এমন একটা কারণ যেটা কিনা এই ক্রেডিটর এবং ডেটর বা চুক্তিতে আবদ্ধ পক্ষসমূহের ক্ষমতার আওতা বহির্ভূত একটা বিষয়। তো কিরকম, ধরেন আপনার একজন গ্রাহক
তাকে তার একটা নির্দিষ্ট একটা সময়টা কি, যে তিনি ধরেন 31শে ডিসেম্বরের মধ্যে একটা দায় পরিশোধ করবেন। তো তিনি ধরেন একটা চিনি আমদানি করতেছেন জাহাজে করে, তো ওই জাহাজটা সাগরডুবি হলো, একদম মানে কোন একটা মহাসাগরে জাহাজটা তলিয়ে গেল, গিয়ে এই গ্রাহক একদম নিঃস্ব হয়ে গেল। তো তিনি তো আসলে এটা যথাসময়ে আপনার যে ডেট অ্যামাউন্টটা আছে এটাকে তো অনার করতে পারবে না। তো এবং এই কারণটাও তো হলো শরিয়া পারমিজিবল বা শরিয়া অ্যাকসেপ্টেড। তো ফোর্স মেজর এটা হলো ডেটরের ক্ষমতা বহির্ভূত, যেমন একটা আসমানি বালা হতে পারে বা প্রাকৃতিক একটা দুর্যোগ হতে পারে। তো এরকম কোন একটা কারণে যদি এই ডেটর এই দায়টা যথাসময়ে পরিশোধ করতে ব্যর্থ না হন, বরং এটা যদি উইলফুলি হয়, তাহলে ইট ইজ পারমিজিবল টু স্টিপুলেট দ্যাট অল আউটস্ট্যান্ডিং ইনস্টলমেন্টস বিকাম ডিউ ওয়ান্স দ্য প্রোক্রাস্টিনেটিং ডেটর ফেলস টু পে অ্যান ইনস্টলমেন্ট। যে এই ক্ষেত্রে ক্রেডিটর যিনি আছেন তার জন্য চুক্তিতে এইরকম একটা শর্তারোপ করা যাবে বা স্টিপুলেশন করা যাবে যে অল আউটস্ট্যান্ডিং ইনস্টলমেন্টস বিকাম ডিউ। তো ধরেন ওই যে আমাদের যে হোম লোন গুলো হয়, হোম ইনভেস্টমেন্ট গুলো হয়, ধরেন 20 বছর মেয়াদের জন্য কোনো একটা হোম ইনভেস্টমেন্ট দেওয়া হয়েছে, তিনি পেরিওডিক্যাল ইনস্টলমেন্ট দিবেন, মান্থলি পেরিওডিক্যাল ইনস্টলমেন্ট দিবেন। এখন তার সাথে একটা চুক্তি করা যাবে যে তিনি প্রতি মাসের যে ইনস্টলমেন্ট এটা যথাসময়ে পরিশোধ করবেন, এবং তিনি যদি এক মাসের কোনো মাসের যদি একটা ইনস্টলমেন্ট যদি পরিশোধ না করেন, সেক্ষেত্রে তার যে বাকি যে একদম ইনস্টলমেন্ট গুলো আছে সেই ইনস্টলমেন্ট গুলো ডিউ হবে। এবং এই ডিউ অ্যামাউন্টটা আদায় করার জন্য কি করা যাবে, তার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। তার তার যে উম, সকল মানে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট ইনস্টলমেন্ট গুলাকে ডিউ অ্যামাউন্ট হিসেবে সাব্যস্ত করা যাবে। তো এখানে এই শরিয়া স্ট্যান্ডার্ডের মধ্যে এই বিষয়টার মানে 2-1-6 ক্ষেত্রে এটার আসলে বেসিসটা কি, বেসিসটা হলো এই যে ক্রেডিটর এবং ডেটর তাদের মধ্যে যে চুক্তি সম্পাদিত হয়েছে, এই চুক্তির প্রত্যেকটা ক্লোজ সাব ক্লোজ পরিপালন করাটা, এটার ক্ষেত্রে যে রাইটস এবং রেসপন্সিবিলিটিজ নির্ধারিত হয়েছে এটাকে অনার করা, পরিপালন করা এই চুক্তিতে আবদ্ধ প্রত্যেকটা পক্ষের জন্য কিন্তু আবশ্যক। আল মুসলিমুন আলা শুরুতিহিম, যে মুসলিম ওই ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি যদি কোনো একটা চুক্তি করে, সেটা মৌখিক হোক, লিখিত হোক, অথবা ইশারা ইঙ্গিতের মাধ্যমে, তো ওই চুক্তির যে শর্তগুলো আছে এই শর্তগুলা যথাসময়ে পরিপালন করার উপর তার একটা মোরাল অব্লিগেশন সৃষ্টি হয়। তো এই কারণে যদি একটা ইনস্টলমেন্ট ডিউ হয়, তাহলে এটা যদি উইলফুলি হয়, সেক্ষেত্রে চুক্তির শর্ত মোতাবেক সকল মানে আনডিউ ইনস্টলমেন্টকেও ডিউ করা যাবে। ইট ইজ প্রিফারেবল দ্যাট, এটার ক্ষেত্রে শরিয়া একটা রিকমেন্ডেশন করতেছে যে দিস ক্লোজ ইজ ইমপ্লিমেন্টেড। একটা একটা কিস্তি খেলাপি হলে সকল কিস্তিকে খেলাপি করা যাবে, কিন্তু এটার ক্ষেত্রে বলতেছে যে আফটার নোটিফাইং দ্য ডেটর এন্ড আফটার দ্য ল্যাপস অফ আ রিজনেবল পিরিয়ড অফ টাইম। যে তাকে একটা সময় দেওয়া, যে আগামী 15 তারিখের মধ্যে আপনি যদি এই কিস্তিটা যদি পরিশোধ না করেন, তাহলে আপনাকে কিন্তু ওই চুক্তির শর্ত মোতাবেক আপনার সকল আনডিউ ইনস্টলমেন্টকে ডিউ করা হবে। কিন্তু এটা প্রিফারেবল বলেছে, মানে আপনি এই নোটিশটা দিয়েই এটা কার্যকর করতে হবে এরকম বাধ্যবাধকতা নাই, কিন্তু এটা উত্তম যে আপনি আপনার খাতক বা ডেটরকে একটা নোটিশ দেওয়ার মাধ্যমে তার আনডিউ ইনস্টলমেন্ট গুলোকে ডিউ করবেন। 2/1/7 ইন দ্য কেস অফ মুরাবাহা সেল, যদি এই যে ডেট অ্যামাউন্টটা এটা যদি একটা সেল প্রসিড হয় বা একটা মূল্য হয়, মুরাবাহা সেলের একটা মূল্য হয়, বাকিতে যদি বিক্রয় করা হয়, এবং বাকিটা যদি একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়, ধরেন বলা হয়েছে যে যেমন আমরা বাই মুয়াদ্দাল অথবা মুরাবাহা টিআর এর যে বিনিয়োগগুলো করি, এগুলোর ক্ষেত্রে 1 বছর সাধারণত সময় থাকে, এবং কিছু কিছু মানে নির্দিষ্ট আইটেমের ক্ষেত্রে সেটা 45 দিন, যেমন যদি ভোগ্যপণ্য হয় সেটার ক্ষেত্রে 90 দিন সময়সীমা থাকতে পারে বা এরকম। তারপরে হলো যে ইম্পোর্টেড যদি আইটেম হয়, ইম্পোর্টেড আইটেমের ক্ষেত্রে এখানে ধরেন ওই এমপিআইটিআর, এটা 180 দিনের মধ্যে পরিশোধ করার একটা বাধ্যবাধকতা আছে। তো এটা তো এই যে সময়টা মুরাবাহা সেলের ক্ষেত্রে যে সময়টা দেয়া হয়েছে, এই সময়টাতে মূল্য পরিশোধ হওয়ার আগে যদি এই ডিফল্টার তিনি যদি বিকাম ব্যাংকরাপ্ট, তিনি যদি দেউলিয়া ঘোষিত হন, সেক্ষেত্রে এই মুরাবাহা সেলার যিনি আছেন, বিক্রেতা যিনি আছেন, তার ক্ষেত্রে শরিয়ার হুকুম কি সেটা এই 2-1-7 মধ্যে আলোচনা করা হয়েছে। এবং এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো একটা জায়গা, নোট নিতে পারেন।
বলা হচ্ছে যে ইন দ্য কেস অফ মুরাবাহা সেলের ক্ষেত্রে, ইফ দ্য অ্যাসেট দ্যাট ওয়াজ সোল্ড ইজ স্টিল অ্যাভেলেবল ইন দ্য কন্ডিশন ইন হুইচ ইট ওয়াজ সোল্ড, যেভাবে বস্তুটা বিক্রয় করা হয়েছে ওইভাবেই যদি বস্তুটা অবিকৃত অবস্থায় থাকে, যেমন আপনি একটা কার বিক্রি করেছেন বাকিতে, তো এই কার্ডটা এখনো ব্যবহারযোগ্য অবস্থায় আছে, এটাকে মানে থার্ড পার্টি রাইট এর সাথে যুক্ত করা হয় নাই, তাহলে দ্য বায়ার হ্যাজ ডিফল্টেড ইন দ্য সেটেলমেন্ট অফ দ্য প্রাইস, এবং এই মুরাবাহা সেলের যে প্রাইসটা আছে, মূল্যটা আছে, এটা পরিশোধ করার ক্ষেত্রে বায়ার কি করেছেন, ডিফল্ট করেছেন, যথাসময়ে পরিশোধ করতে পারেন নাই। এবং এই যে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাজ লেটার বিকাম ব্যাংক্রাফট, এবং পরবর্তীতে সে দেউলিয়া ঘোষিত হয়েছে, then the institution is entitled to repossess the asset. Repossess of the asset, এটার একটা আইনি পরিভাষা আছে। আইনি পরিভাষাটা কি? এই repossess of the asset এটাকে ক্লোব্যাক বলা হয়, এটাকে ক্লোব্যাক বলা হয়। এবং এটার ক্ষেত্রে একটা আইনি আর একটা পরিভাষা আছে, রাইট অফ ক্লোব্যাক, মানে বিক্রয়ের বস্তুটাকে রিপজেস করা অথবা এটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা, এটা বিক্রেতার যে একটা অধিকার, সেটাকে রাইট অফ ক্লোব্যাক বলে। তো এটা থাকবে, instead of initiating procedures to obtain a bankruptcy order। তো এটার ক্ষেত্রে একটু ডিটেলস না বললে হয়তো অনেকের জন্য বলতে কষ্ট হবে। সেটা হলো যে একজন ডেটর, তার যদি ধরেন 5 জন ক্রেডিটর আছে, এই 5 জন ক্রেডিটর যখন দেখলো যে তার যে কারেন্ট অ্যাসেট আছে এটা দ্বারা তাদের কারেন্ট লায়াবিলিটিটা পরিশোধ করা সম্ভব না, তখন তারা আদালতে মামলা দায়ের করলো। মামলা দায়ের করার পরে এই ডেটরের এগেনস্টে একটা ডিক্লারেশন অফ ইনসলভেন্সি, একটা অর্ডার কোর্ট কর্তৃক দেওয়া হলো। তো এটার পরে কি হবে, তার যে যত ধরনের অ্যাসেট গুলো আছে এই অ্যাসেট গুলোকে সেকুয়েস্টার্ড করা হবে। সেকুয়েস্টার্ড করা হবে মানে হলো যে সেগুলোকে সেগুলোকে একটা সূচীভুক্ত করা হবে, তালিকাভুক্ত করা হবে, এবং এগুলোর উপর একটা এই, এগুলোকে সিজ করা হবে। সিজ করে কি করা হবে, যে এগুলো বিক্রয় করা হবে। বিক্রয় করে ক্রেডিটর যারা আছে তাদের যে ঋণের পরিমাণ, এই ঋণের পরিমাণ অনুযায়ী তাদেরকে হারাহারি ভাবে বা প্রোরাটা বেসিসে পরিশোধ করা হবে। তো এইরকম যখন আদালত কর্তৃক কারো কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করা হবে এবং তার প্রপার্টি গুলোকে ইনসলভেন্সি অ্যাসেট অথবা ব্যাংক্রাপসি অ্যাসেট অথবা সেকুয়েস্টার্ড অ্যাসেট, যে নামেই বলেন না কেন, এরকম করে তালিকাভুক্ত করা হবে, একজন বিক্রেতা মুরাবাহা সেলের সেলার তিনি দেখলেন যে তার ওই ক্রেতার অ্যাসেট গুলোকে লিকুইডেট করে ফেলা হবে, তিনি ওই অ্যাসেট গুলোর মধ্যে তার যে মাইক্রোটা তিনি বিক্রি করেছিলেন সেটাকে তিনি অক্ষত অবস্থায় পেলেন। তখন তার এই অধিকার আছে যে তিনি ওখানে গিয়ে বলবেন যে আমি বাকিতে এটা বিক্রি করেছিলাম এবং এটার টাকা আমার পাওনা আছে, সুতরাং আমি এটা নিয়ে যাব। আপনি ওটা রিপোজেস করতে পারবেন, ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আপনার বাকির প্রেক্ষিতে। এখন ধরেন যে 20 লাখ টাকা আপনি কার্ডটা বিক্রি করেছেন, এই 20 লাখ টাকার মধ্যে বাকি ছিল 10 লাখ টাকা। তখন আপনি কার্ডটাকে নিয়ে এসে তখন ওই যে 10 লাখ টাকা, ওই 10 লাখ টাকা আপনাকে সেলারকে মানে বায়ারকে কিন্তু ফেরত দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। 2-1 It is permissible to in contracts involving indebtedness such as মুরাবাহা to stipulate an undertaking by the debtor। এই মুরাবাহার মতো যে চুক্তিগুলো আছে এই চুক্তি মানে এমন সব ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট যেটার কারণে এক পক্ষ অপর পক্ষের কাছে ইনডেটেড হয়ে যায় বা ঋণগ্রস্ত হয়ে পড়ে। মানে যেমন আপনি মুরাবাহায় একটা বস্তু বিক্রয় করলেন, 1 লক্ষ টাকার হলো এটার প্রাইস, তো এটার সাথে আপনি 10% প্রফিট যুক্ত করবেন, করে এটাকে 1,10,000 টাকা বিক্রি করলেন। এই 1,10,000 টাকা এটা হলো একটা ডেট ক্রিয়েট হলো। তো এইরকম ডেট ক্রিয়েট হয় যে কন্ট্রাক্ট গুলোর মাধ্যমে, এই ধরনের কন্ট্রাক্টের মধ্যে স্টিপুলেট অ্যান্ড আন্ডারটেকিং, একটা আন্ডারটেকিং এর ব্যাপারে ডেটরের উপর একটা শর্ত আরোপ করা যাবে। সেটা কি? ইন কেস অফ প্রোক্রাস্টিনেটিং ইন পেমেন্ট, যদি এটার মূল্যটা পরিশোধ করার ক্ষেত্রে এই বায়ার বা ক্রেতা যদি টালবাহানা করে, দ্য লেটার উইল ডোনেট অ্যান অ্যামাউন্ট অর আ পার্সেন্টেজ অফ দ্য ডেট, তাহলে ওই ডেটর বা ওই বায়ার কি করবে, একটা লামসাম একটা অ্যামাউন্ট, থোক একটা বা গ্রোস একটা অ্যামাউন্ট অথবা পার্সেন্টেজ অফ দ্য ডেট, ডেট অ্যামাউন্টের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অ্যামাউন্ট সে কি করবে, টু বি স্পেন্ড ফর চ্যারিটেবল কজেস থ্রু দ্য ইনস্টিটিউশন, যে সে তখন একটা ডোনেশন করবে। এই ডোনেশনের অর্থটা আবার চ্যারিটেবল কাজের মধ্যে ব্যয় হবে এবং এটা ব্যয় হবে ইনস্টিটিউশনের মাধ্যমে। তো আমরা জানি যে নাপাক অর্থ বা হারাম অর্থ
এই হারাম অর্থ এটাকে ডিসপোজাল করার উপায় হলো যে আপনি সওয়াবের নিয়ত ছাড়া দুস্থ ব্যক্তিদের মধ্যে এটাকে কি করতে হবে, সদকা করতে হবে। এবং এটার ক্ষেত্রে শরিয়ার নিয়ম হলো, নীতিমালা হলো যে আপনি এটা সওয়াবের নিয়ত ছাড়াই করতে হবে। আপনি যদি হারাম অর্থ দান করে এটার বিপরীতে যদি সওয়াব যদি প্রত্যাশা করেন, তাহলে এটা কিন্তু কুফরি, এটা হারাম, এটা জায়েজ নাই। এই কারণে আপনাকে সওয়াবের নিয়ত ছাড়াই ওটা ব্যয় করতে হবে। তো এখানে আমরা দেখলাম যে 2-1-2 এর মধ্যে বললো ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের শর্ত আরোপ করা জায়েজ নেই। এই 2-1-8-এর মধ্যে বলতেছে যে একটা ডোনেশনের আন্ডারটেকিং নেওয়ার ব্যাপারে শর্ত আরোপ করা যাবে। যে এই গ্রাহক বলবে যে আমি এই মর্মে আন্ডারটেকিং দিচ্ছি যে যদি আমি যথাসময়ে দায় পরিশোধ করতে না পারি, সেক্ষেত্রে আমি একটা লামসাম একটা অ্যামাউন্ট, ধরুন ধরুন 20,000 টাকা, অথবা ধরেন 10% অথবা 5% অ্যামাউন্ট, এটা আমি কি করব, ডোনেশন করব। এই ডোনেশনটা দেব হলো ইনস্টিটিউশনের অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্ট থেকে ইনস্টিটিউশন কি করবে, চ্যারিটেবল যে খাত আছে সেই খাতের মধ্যে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ব্যয় করবে। এবং এই ইনস্টিটিউশন এটা ব্যয় করার ক্ষেত্রেও কিন্তু একটা শরীয়ত নীতিমালা আছে। সেটা হলো যে এই ধরনের ডোনেশন বা এই ধরনের কম্পেনসেশন থেকে এই ইনস্টিটিউশন কোনো মানফা অর্জন করতে পারবে না। মানফা আরবি শব্দ, এটার বাংলা হলো উপযোগিতা বা উপকারিতা বা বেনিফিট। সেটা কি রকম, যে আপনি একটা চ্যারিটির কাজে ব্যয় করার ক্ষেত্রে বিশাল আকারে সাইনবোর্ড, পত্রিকায় বিজ্ঞাপন দিলেন যে এরকম করে করা হয়েছে, এমন কিছু করতে পারবেন না যার কারণে আপনার ব্র্যান্ড ভ্যালু বা আপনার মার্কেটিং এর কাজে লাগতে পারে, আপনি প্রতিষ্ঠান কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেনিফিটেড হবে, এইরকমটা করা যাবে না। চ্যারিটেবল কাজে সওয়াবের উদ্দেশ্য ছাড়াই, কোনো প্রকার উপকার বা বেনিফিটের প্রত্যাশা ছাড়াই এটাকে আপনাকে ব্যয় করতে হবে। তাহলে এইটুকু আমরা একটু সাম আপ করি যে 2-1-এর বিষয়টা। প্রথমে দেখলাম যে এই সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধের টালবাহানা করা, এটা হলো শরীয়তের হুকুম, হলো হারাম। 2 নম্বরে হলো চুক্তিতে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের শর্ত আরোপ করা যাবে না। এটা ক্যাশ আকারেও না, আদার কনসিডারেশন আকারেও না। এটাকে এই প্রি ডিটারমাইন্ড, আগে ভাগে নির্ধারণ করা হোক বা না হোক, এমন কত হবে সেটা নির্ধারণ করা হোক বা না হোক, শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ নাই। লস অফ ইনকামকেও বিবেচনায় নিয়ে এই ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন আরোপ করা যাবে না। আবার এই যে ডিউ টু চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ দ্য কারেন্সি অফ দ্য ডেট, যে যে কারেন্সিতে বিনিয়োগটা দেওয়া হয়েছিল এই কারেন্সির রেট ফ্লাকচুয়েট করার কারণে দেখা গেছে যে মানে আপনার যে যে পরিমাণ ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, সেই ক্ষতি পরিমাণ আপনি কি করতে পারবেন না, ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের শর্ত আরোপ করতে পারবেন না। ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন আরোপ করাও জায়েজ নাই, এটা আদায় করার জন্য জুডিশিয়াল ডিমান্ড বা আদালতে মামলা দায়ের করাও জায়েজ নাই। তারপরে হলো যে এই প্রোক্রাস্টিনেটিং ডেটরের ডেট অ্যামাউন্টটা রিকভারির জন্য লিগ্যাল এবং নন লিগ্যাল যত ধরনের এক্সপেন্সেস আছে, এগুলো অ্যাট অ্যাকচুয়াল বেসিসে এটা ডেটরের কাছ থেকে আদায় করা যাবে, এবং ডেটর এটা পরিশোধ করতে শরিয়া দৃষ্টিকোণ থেকে লায়াবল। 2-1-5-এর মধ্যে বলছে যে যে মর্টগেজ অ্যাসেট যদি থাকে বা হাইপোথিকেটেড অ্যাসেট বা চার্জ ক্রিয়েটেড অ্যাসেট যদি থাকে, তাহলে খেলাপি হওয়ার সাথে সাথে ওই অ্যাসেটটা বিক্রয় করে নেয়ার ব্যাপারে, দায় পরিশোধের ব্যাপারে একটা অধিকার সৃষ্টি হয় ক্রেডিটরের। এবং ক্রেডিটরের এই এখতিয়ার আছে যে সে ক্রেডিটরকে একটা শর্ত আরোপ করবে যে আমার কাছ থেকে যদি আপনি বাকিতে এটা নিতে চান, সেক্ষেত্রে যে মর্টগেজটা দেবেন এটা যদি আমরা যেন আমি আদালতের মধ্যস্থতা ছাড়াই বিক্রয় করে দায়টা পরিশোধ করতে পারি, এই জন্য আমাকে একটা ক্ষমতাপত্র প্রদান করতে হবে। যেমন আমাদের মর্টগেজের সাথে আমরা পাওয়ার অফ অ্যাটর্নি নেই, এটা। তারপরে হলো যে একটা লিয়েনের ক্ষেত্রে আমরা ওই একটা অথরাইজেশন লেটার নেই, যে খেলাপি হয়ে গেলে বা দায় পরিশোধ যদি না করে যথাসময়ে, তাহলে ওই অ্যাকাউন্টটাকে এটাকে আপনার ডিজলভ করে দায়টা পরিশোধ করে নেওয়া যাবে। লিয়েনের ব্যাপারে একটা অথরাইজেশন নেই, এটা একটা ম্যান্ডেটের মতো। ফোর্স মেজর বা এরকম মানে যদি কোনো কারণ না থাকে, তাহলে একটা গ্রাহকের একটা ইনস্টলমেন্ট খেলাপি হলেই সকল ইনস্টলমেন্ট খেলাপি করা যাবে। এবং এটার ক্ষেত্রে শরিয়ার একটা রিকমেন্ডেশন হলো যে আগে তাকে একটা নোটিশ দিতে হবে, নোটিশ সার্ভ করতে হবে, এবং তাকে একটা রিজনেবল একটা টাইম দিতে হবে। ওই সময়টা পার হয়ে গেলে তার উপর এই সকল কিস্তিগুলোকে ডিউ করা যাবে। আর সর্বশেষ 7 নম্বরের বলতেছে যে মুরাবাহা সেলের ক্ষেত্রে রাইট অফ ক্লোব্যাক, বা যদি ওই বায়ার যদি ব্যাংক্রাফট হয়, তাহলে ওই ব্যাংক্রাফটসি অবজেক্ট বা অ্যাসেটের মধ্যে ওই বস্তুটা অক্ষত অবস্থায় বা পূর্ববৎ অবস্থায় পেলে এটাকে ফিরিয়ে নিয়ে আসার এখতিয়ার আছে মুরাবাহা সেলারের। আর এই যে যে সমস্ত কন্ট্রাক্টের ভিত্তিতে এক পক্ষ অপর পক্ষের কাছে ডেটর হয়ে পড়ে, ওই এই ধরনের ক্ষেত্রে ক্রেডিটর কর্তৃক ডেটরকে একটা শর্ত আরোপ করা যাবে যে ডেটর ক্রেডিটরকে একটা আন্ডারটেকিং দেবে, যদি যথাসময়ে দায় পরিশোধ না হয় তাহলে সে একটা ডোনেট করবে, এই ডোনেটের অ্যামাউন্টটা ইনস্টিটিউশন এর মাধ্যমে চ্যারিটেবল কাজে ব্যয় হবে।
এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। গ্যারান্টর, এখন গ্যারান্টর সম্পর্কে বলতেছে। তো উপরের 2-1 থেকে 2-8 পর্যন্ত সকল বিধানই গ্যারান্টরের ক্ষেত্রেও প্রযোজ্য। ব্যতিক্রম হলো এ এবং বি। উপরের ওগুলোর সাথেও এই দুইটা বিষয় আছে শরিয়ার নীতিমালা। এ নাম্বারে হচ্ছে যে ইট ইজ পারমিজিবল ফর আ ক্রেডিটর টু ডিমান্ড দ্যাট আ ডেট বি সেটেলড বাই দ্য ডেটর অর দ্য গ্যারান্টর অফ দ্য ডেটর। এই অংশটার অর্থ হলো যে যখন একটা বিনিয়োগ দায় খেলাপি হয়ে যাবে, তখন এই তাগাদা যেটা দিতে হবে, ডিমান্ড যে করবে, ক্রেডিটরের এই এখতিয়ার আছে। ক্রেডিটরের জন্য এটা হলো পারমিজিবল। সে একই সাথে ক্রেডিটর, ডেটর এবং গ্যারান্টর দুইজনের কাছেই এটা তলব করতে পারবে। এই ক্ষেত্রে গ্যারান্টর বলতে পারবে না যে যার দায় তাকে আগে আপনি টাকাটা দেন, সে যদি না দেয় তারপর পরবর্তীতে আমাকে বলেন, তার নামে আগে মামলা করেন। এই জাতীয় কথা এই গ্যারান্টর বলতে পারবে না। হ্যাঁ, বলতে পারবে আনলেস দ্য গ্যারান্টর স্টিপুলেটেড দ্যাট দ্য সেটেলমেন্ট মাস্ট ফার্স্ট বি সট ফ্রম দ্য ডেটর। এখন যদি এই যে গ্যারান্টির যে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের মধ্যে গ্যারান্টর যদি আগে ভাগেই একটা শর্ত দেয় যে ধরেন যখন খেলাপি হবে, প্রথমে মর্টগেজকৃত প্রপার্টি বিক্রয় করে দায় পরিশোধের চেষ্টা করা লাগবে। যদি সেক্ষেত্রে সেটা সম্ভব না হয় তাহলে এই ডেটরের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। ডেটর যদি মামলা দায়েরের পরেও যদি এটা পরিশোধ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আমাকে গ্যারান্টর হিসেবে তাগাদা দিতে পারবেন। এটা যদি আগে ভাগেই যদি গ্যারান্টর যদি চুক্তিটা করে নেয়, বা ওই যে গ্যারান্টর গ্যারান্টি ফর্মের মধ্যে যদি এই ধরনের কোনো শর্ত থাকে, সেক্ষেত্রে আগে ভাগে গ্যারান্টরকে তাগাদা দেওয়া যাবে না। আর এই ধরনের স্টিপুলেশন না থাকলে গ্যারান্টর এবং ডেটর সাইমালটেনিয়াসলি উভয়কেই একই সাথে তাগাদা প্রদান করাতে শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই। এটা পারমিজিবল। আর বি নম্বরে, তো all rulings applicable to debtors in default are equally applicable to guarantors in default। তো ডেটরের ক্ষেত্রে যে শরিয়ার হুকুম, গ্যারান্টরের ক্ষেত্রেও, গ্যারান্টরও যদি যথাসময়ে এই দায়টা, ডেটরের দায়টা যদি পরিশোধ করতে টালবাহানা করে, তাহলে তার ক্ষেত্রেও শরিয়ার একই হুকুম। মানে হলো 2-1 থেকে 2-8 পর্যন্ত এগুলো সবগুলা গ্যারান্টরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এরপরে ওই যে তৃতীয় প্রকারের ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করতেছে, কন্ট্রাক্টর, ঠিকাদার। তো এই কন্ট্রাক্টর বা ঠিকাদার, এই কন্ট্রাক্টর বা ঠিকাদারের ক্ষেত্রে এখানে কিন্তু গ্যারান্টর এবং ডেটরের বিষয়টার থেকে একটু ভিন্ন। ভিন্নটা কি, যে আমরা ডেটর এবং গ্যারান্টরের ক্ষেত্রে দেখলাম যে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন রিকভারি করার জন্য আপনি যে লিটিগেট করবেন বা আদালতে মামলা দায়ের করবেন, সুট ফাইল করবেন, সেটাও শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। কিন্তু কন্ট্রাক্টরের ক্ষেত্রে কন্ট্রাক্টরের সাথে যে চুক্তিটা থাকে, এই চুক্তিপত্রের মধ্যে কিন্তু একটা স্টিপুলেশন করা যাবে, পেনাল্টি ক্লোজ একটা রাখা যাবে। তো গ্যারান্টর এবং ডেটরের ক্ষেত্রে কি হয়, যে একটা ডেট অ্যামাউন্ট আছে, ওই ডেট অ্যামাউন্টটা উপরে আপনি ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন আরোপ করতে পারবেন না। আর কন্ট্রাক্টরদের ক্ষেত্রে এরকম কোনো ডেট ক্রিয়েট হয় না, বরং তার একটা অব্লিগেশন সৃষ্টি হয়। যথাসময়ে একটা দায়, একটা ডেলিভারির ব্যাপারে তার একটা অব্লিগেশন আছে। এই অব্লিগেশনের বা অনুরূপ চুক্তির ক্ষেত্রে পেনাল্টি ক্লোজ আদায় আরোপ করা যাবে। তো ইট ইজ পারমিজিবল টু ইনক্লুড পেনাল্টি ক্লোজ ইন কন্ট্রাক্টস ফর কনস্ট্রাকশন, ইস্তিসনা অ্যান্ড সাপ্লাই কন্ট্রাক্ট। তো এই যে কনস্ট্রাকশন, একটা নির্মাণ একটা চুক্তি, অথবা ইস্তিসনার একটা চুক্তি, অথবা সাপ্লাই কন্ট্রাক্ট। ইস্তিসনা কি, যদি কারো কাছে এই শব্দটা প্রথম হয়ে থাকে, তাহলে আমরা ইস্তিসনার ব্যাপারে একটা শরিয়া স্ট্যান্ডার্ড আছে, সম্ভবত 11 নম্বর শরিয়া স্ট্যান্ডার্ড হলো ইস্তিসনার উপরে। এটার ব্যাপারে আমরা যথাস্থানে আলোচনা করব। তো ইস্তিসনা, সাপ্লাই কন্ট্রাক্ট, কনস্ট্রাকশন, এই ধরনের যে কন্ট্রাক্টর যারা আছে, তাদের সাথে চুক্তি করার সময় ওই চুক্তিপত্রের মধ্যে পেনাল্টি ক্লোজ রাখা যাবে, এবং পেনাল্টি ক্লোজের আলোকে তার কাছ থেকে জরিমানাটাও আদায় করা যাবে। এটা হলো পারমিজিবল। তো ইন কেস অফ আ রিফিউজাল টু পে দ্য অ্যামাউন্ট ডিউ আন্ডার আ পেনাল্টি ক্লোজ, যে 15 তারিখে আপনার জুন মাসের 15 তারিখের মধ্যে ডেলিভারি দিতে হবে, যদি ডেলিভারি দিতে না পারে, সেক্ষেত্রে তার উপর 20,000 টাকা জরিমানা। এখন দেখা গেছে যে 15 তারিখের মধ্যে সে ডেলিভারি দিতে পারলো না, তার উপরে 20,000 টাকা জরিমানা আসলো। এই জরিমানার টাকাটা, এটার পরিশোধের ক্ষেত্রে যদি এই কন্ট্রাক্টর যদি টালবাহানা করে, ইচ্ছা করে যদি কালক্ষেপণ করে,
তাহলে এই জরিমানার টাকা সে যে যথাসময়ে পরিশোধ করলো না, এই ক্ষেত্রেও সে হলো প্রোক্রাস্টিনেটিং ডেটর। তাহলে এই কন্ট্রাক্টরের সাথে ক্ষেত্রে এই ডেট অ্যামাউন্টটা সৃষ্টি হচ্ছে একটা অব্লিগেশন যথাসময়ে ফুলফিল করতে না পারার কারণে। দ্য রুলিংস রিলেটিং টু ডিফল্ট বাই এ ডেটর উড বি অ্যাপ্লিকেবল। সেক্ষেত্রে ওই যে 2-1 থেকে 2-8 বিধানগুলো এই ধরনের কন্ট্রাক্টরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ইট ইজ পারমিটেড টু ডিডাক্ট দ্য অ্যামাউন্ট ফ্রম আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টস ডিউ টু দ্য কন্ট্রাক্টর। তো ওই কন্ট্রাক্টরের যে বিল অ্যামাউন্ট আছে, ওই বিল অ্যামাউন্ট থেকে যদি কোনো অ্যামাউন্ট যদি বকেয়া বাকি থাকে, সেক্ষেত্রে ওই বিলটা পরিশোধ করার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল যে একটা পেনাল্টি, এই পেনাল্টির অ্যামাউন্টটা যেটা আছে ওটাকে কেটে নিয়ে বা সেট অফ করে অবশিষ্ট অংশটা যদি কন্ট্রাক্টরকে দেওয়া হয়, এটাও শরিয়ার দৃষ্টিকোণ থেকে পারমিটেড। তাহলে এটা কি রকম? ধরেন যে 1 লক্ষ টাকার একটা সাপ্লাই কন্ট্রাক্ট, এটার ক্ষেত্রে ধরেন আমরা 20,000 টাকা নগদ দেয়া হয়েছে, 80,000 টাকা বাকি আছে, এবং সে যখন ডেলিভারিটা দেবে আপন ডেলিভারি এই 80,000 টাকা পরিশোধ করা হবে। এখন সে যথাসময়ে পরিশোধ করতে পারে নাই, এই জন্য তার উপর 15,000 টাকা জরিমানা আসছে। তাহলে সে যদিও 80,000 টাকা পাবে, আপনার এই এখতিয়ার আছে যে আপনি তার ওই 80,000 থেকে 15,000 টাকা আপনি ডিডাক্ট করে নেবেন আগে, জরিমানার টাকাটা, এবং অবশিষ্ট কত থাকে 65,000, এই 65,000 যদি তাকে আপনি দেন, এক্ষেত্রে শরিয়ার কোনো নিষেধাজ্ঞা নেই। উপরের যত আলোচনা গেল, দুই মানে ক্লোজ নাম্বার 2, এটার আলোকে 2-1, 2-2 এবং 2-3, এই তিনটার মধ্যেই আপনার আলোচনা গেছে ম্যাটেরিয়াল পানিশমেন্ট, ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট আরোপ করা এবং না করার ব্যাপারে। আর হলো আরেক প্রকারের পানিশমেন্ট আছে ডিফল্টের ক্ষেত্রে, সেটা হলো নন ম্যাটেরিয়াল, মানে হলো যে সেটা অবস্তুগত। অবস্তুগত বলতে হলো তার সাথে তার সম্মানহানি করা। তো যদি কোনো ব্যক্তি যথাসময়ে তার ঋণ পরিশোধ না করে, সেক্ষেত্রে সে জুলুম করার কারণে তার নিজের উপর সে জিল্লতি ডেকে নিয়ে আসলো, এরকম ব্যক্তিকে একদম পাবলিক প্লেসে হ্যারাসমেন্ট করা যাবে, অপমান করা যাবে, তাকে হেনস্থা করা যাবে। যদি করা হয়, এটা মানে হলো যে এটা বলা হয়েছে যে ক্রেডিটর যে আছে তার উপর এটা জায়েজ ডেটরকে ই করা, হেনস্থা করা, তো এই সম্মানহানি করা এটা। তো নন ম্যাটেরিয়াল পানিশমেন্ট গুলা কি? দ্য ইনস্টিটিউশন ইজ ইন্টাইটেড টু ইনক্লুড দ্য নেম অফ আ ডেটর। একটা ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তার এই এখতিয়ার আছে বা অধিকার আছে যে তিনি নেম অফ দ্য ডেটর ইন ডিফল্ট, ডিফল্টেড ডেটর যে আছে তার নামটাকে তিনি যুক্ত করবেন ইন আ লিস্ট অফ আনডিজারেবল কাস্টমার্স, ব্ল্যাক লিস্ট, যে তিনি এই ধরনের ডিফল্টেড ডেটরদেরকে তিনি ব্ল্যাক লিস্টেড করতে পারবেন, একটা কালো তালিকাভুক্ত করতে পারবেন। and to send a warning admonition to other companies about the defaulting debtor। এই ধরনের ডিফল্টিং ডেটরের যে যে কালো তালিকাটা করা হলো, ব্ল্যাকলিস্ট করা হলো, এটাকে অপর প্রতিষ্ঠানেও অ্যাডমনিশন, সতর্ক বার্তা হিসেবে প্রেরণ করা যাবে যে এই লোকের কিন্তু নেশার খারাপ, সে দায় পরিশোধ করার ক্ষেত্রে কালক্ষেপণ করে, গড়িমসি করে, এবং ব্যাংকে হুমকি দেয়, ব্যাংকের অফিসারকে দেখে নেয়ার ব্যাপারে হুমকি দেয়, সুতরাং একে আপনারা বিনিয়োগ দেবেন না। এই ধরনের একটা ওয়ার্নিং অ্যাডমনিশন আদার কোম্পানিতে দেয়াটা জায়েজ আছে। আইদার হোয়েন দেয়ার ইজ ইন ইজ অ্যান ইনকোয়ারি ফ্রম আদার কোম্পানি। ধরেন আমাদের এই যে সিআইবি, এই সিআইবির বর্তমানে সিআইবির পদ্ধতি আসার আগে একটা সময় ছিল যে ব্যাংকগুলো অন্যান্য ব্যাংকের কাছে একটা তালিকা প্রেরণ করতো যে এই ব্যক্তি বা প্রতিষ্ঠানের এগেনস্টে আপনাদের কোনো পাওনা আছে কিনা। তো যেমন এখনো বা কিছুদিন আগেও এই কৃষি ব্যাংক যে আছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এগুলো আমাদের ব্যাংকে মানে প্রায় প্রায় এরকম তালিকা পাঠিয়ে তারা জিজ্ঞাসা করতো যে এই ব্যক্তির ব্যাপারে ঋণ খেলাপির তথ্য আছে কিনা। কয়েকদিন আগে চেম্বার অফ লালমনিরহাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটার একটা নির্বাচন হবে। তো নির্বাচনে যারা প্রার্থী ছিল তাদের একটা তালিকা এই চেম্বার থেকে আমাদের ব্যাংকে প্রেরণ করা হয়েছে যে এখান থেকে কোনো ব্যক্তির এগেনস্টে কোনো ঋণ খেলাপির তথ্য আছে কিনা। তো এইরকম যদি ইয়েটা আসে, তলব করা হয় কোনো কিছু ইনকোয়ারি, তো সেক্ষেত্রে আপনি যদি ওই ব্ল্যাক লিস্টেড ব্যক্তির প্রতিষ্ঠানের তথ্য যদি দেন, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। আবার দেখা যাচ্ছে যে হোয়েন সাচ ব্ল্যাক লিস্ট আর এক্সচেঞ্জ বিটুইন কোম্পানিজ ডিরেক্টলি, ধরেন যে ব্যাংকগুলো বিএবি যে আছে, এই বিএবি তারা সিদ্ধান্ত নিল যে প্রত্যেক ব্যাংকেরই যে ঋণ খেলাপির তালিকা আছে এগুলো তারা বিএবির মাধ্যমে সবগুলো ব্যাংকের মধ্যে সার্কুলেট করবে। অথবা ধরেন একটা ম্যানেজার্স ফোরাম, সেই ম্যানেজার্স ফোরামের মধ্যে আলোচনা হলো যে আমরা এখানে
খেলাপি বা এরকম মানে প্রোক্রাস্টিনেটিং বিহেভিয়ারের যে ক্লায়েন্ট গুলো আছে তাদের থেকে সতর্ক থাকার জন্য আমরা এরকম তালিকাগুলো আমরা এক্সচেঞ্জ করব। এরকমটা যদি হয় তাহলে এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে এবং আহ এই ধরনের এক্সচেঞ্জ গুলা করা যাবে। জেনারেল রুলিংস হচ্ছে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হলো যে ওই মনিটারি এবং নন মনিটারি যে পানিশমেন্টের বিষয়টা গেল, এগুলোর বাইরেও এই প্রোক্রাস্টিনেটিং ডেট অ্যামাউন্ট বা ডেটর সম্পর্কে আরো কিছু মানে জেনারেল শরিয়ার রুলিং আছে, সেগুলো এই 2-এর 5-এর মধ্যে আলোচনা করা হচ্ছে। 2/1 5/1, the institution is entitled to monitor and investigate the financial status and activities of a defaulting debtor through all permissible and legitimate means. একটা ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এই অধিকার আছে যে তিনি এই ডিফল্টেড ডেটর তার যে ব্যবসায়িক কার্যক্রম, তার যে গতিবিধি, এগুলোকে ইনভেস্টিগেট করতে পারবেন, মনিটরিং করতে পারবেন যে তিনি বিদেশ যাচ্ছেন কিনা, তিনি পালিয়ে যাচ্ছেন কিনা। তারপরে হলো যে তিনি তার যে প্রপার্টি আছে এই প্রপার্টিটা এটা আহ, অন্য কারো কাছে হস্তান্তর করতেছেন কিনা, অথবা ধরেন যে একক প্রতিষ্ঠানের এগেনস্টে 3টা ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের পাওনা আছে। দেখা যাচ্ছে যে একদম একটা ইনস্টিটিউশন এটা ইনভেস্টিগেট করতে পারবে যে আমাদের দায়টাকে বিদ্যমান রেখে সে এক্সিম ব্যাংকের দায়টাকে আগে ভাগে পরিশোধ করতেছে কিনা, অথবা অন্যান্য ক্রেডিটর যারা আছে আনডিউ ডেট অ্যামাউন্ট গুলা পরিশোধ করতেছে কিনা, এরকম। তো মনিটর এবং ইনভেস্টিগেট করতে পারবে, এই ব্যাপারে ইনস্টিটিউশনের ইন্টাইটেলমেন্ট বা অধিকার আছে, এটা জায়েজ। ডেটর থ্রু অল পারমিজিবল অ্যান্ড লেজিটিমেট মিনস, শরিয়ার দৃষ্টিকোণ থেকে পারমিজিবল এবং আইনি বাধ্যবাধকতার ভিত্তি থেকে, আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে, লেজিটিমেট মিনস জায়েজ পদ্ধতিতে এই ইনভেস্টিগেশন এবং মনিটরিংটা করতে পারবে। 2/5/2, the institution may accept a payment from a debtor who is in default that is in excess of the amount of the debt, provided there is no contractual condition, whether written or verbal or custom or mutual agreement relating to this additional amount. এই 2/5/2 এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা জায়গা, এটার ব্যাপারে একটা নোট রাখেন। এবং আমাদের প্রথম ট্রায়াল ক্লাসে মানজুন জাহাঙ্গীর ভাই কিন্তু এই বিষয়টা আলোচনা করেছিলেন। ধরেন আপনি একজনকে 10,000 টাকা ধার দিয়েছেন, এই 10,000 টাকা যখন পরিশোধ করবে তখন ডেটর যে আছে তিনি 10,000 টাকার সাথে আরো 10,500 টাকা আপনাকে পরিশোধ করলেন। এই 500 টাকা অতিরিক্ত যে 500 টাকা, এটার ব্যাপারে আপনি তাকে বলেনও নাই, কাউকে দিয়ে বলার নাই, ইশারা ইঙ্গিতেও বলেন নাই যে ভাই এক্সেস মানে 1 কেজি মাছ খাওয়ার টাকা দিয়েন, এরকমটা। যে চুক্তিটা লোন বা কর যে চুক্তি, সেই চুক্তির মধ্যেও কোনো এরকম সতর্ক হয় নাই। অনুরূপ ভাবে ধরেন কোনো একটা এলাকায় একটা ব্যাপক প্রচলনও নাই যে সাধারণত 10,000 টাকা দিলে পরিশোধ করার সময় 10,500 টাকা দিতে হয়, এরকম কোনো কাস্টমও নাই। আবার মিউচুয়াল এগ্রিমেন্ট মানে হলো যে একজন বললো যে আপনি কি একটু বাড়ায় দেন, তখন ডেটর বললো আচ্ছা ঠিক আছে 500 টাকা বাড়ায় দিচ্ছি, এই ধরনের মিউচুয়াল এগ্রিমেন্টও নাই। মানে ডেটরের উপর আপনি ফোর্স করলেন না, কন্ট্রাক্টের ক্ষেত্রেও মানে মৌখিক অথবা ভার্বালি তাকে আপনি ফোর্স ক্রিয়েট করলেন না। আপনার এলাকায় কোনো মানে কমার্শিয়াল কাস্টম বা প্রচলন নাই এরকম বেশি দেওয়ার। এই ক্ষেত্রে ডেটর যদি নিজের থেকেই খুশি হয়ে বা ডেটর যদি নিজের থেকেই আপনাকে অতিরিক্ত কোনো অ্যামাউন্ট দেয়, তাহলে এই অতিরিক্ত অ্যামাউন্ট অথবা কোনো একটা বস্তু যদি দেয় তাহলে অতিরিক্ত বস্তুটা আপনার জন্য গ্রহণ করাটা জায়েজ। কিরকম? যে আপনার 20,000 টাকা 1 লক্ষ টাকা কর্জ দিয়েছেন, এই কর্জটা পরিশোধ করার দিনে এই 1 লক্ষ টাকা প্লাস একটা বড় একটা বোয়াল মাছ কিনে নিয়ে ডেটর আপনার বাসায় হাজির। তো আপনি এই বোয়াল মাছটা কিন্তু নিতে পারবেন, কারণটা কি? যে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল কন্ডিশন, এটা রিটেন অথবা ভার্বাল কন্ট্রাকচুয়াল কন্ডিশন ছিল না, মিউচুয়াল এগ্রিমেন্টও ছিল না, কাস্টমও ছিল না এডিশনাল অ্যামাউন্টের ক্ষেত্রে। তো এইটা 2/5/2 এইটা আমরা এই শরিয়া স্ট্যান্ডার্ডের মধ্যে 3টা বিষয় পেলাম। একটা হলো যে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন এটা আরোপ করা জায়েজ নাই, আদায় করা জায়েজ নাই, আদায় করার জন্য মামলা দায়ের করা জায়েজ নাই। 2 নম্বর একটা বিষয় পেলাম যে গ্রাহককে একটা কন্ডিশন দিতে হবে যে তিনি আপনাকে একটা আন্ডারটেকিং দিবেন, যদি খেলাপি হন তাহলে একটা লামসাম একটা অ্যামাউন্ট অথবা পার্সেন্টেজ অফ দ্য ডেট, এর মাধ্যমে একটা অ্যামাউন্ট কি করবেন, তিনি একটা ডোনেশন করবেন। ওই ডোনেশনের অ্যামাউন্টটা ইনস্টিটিউশনের মাধ্যমে চ্যারিটেবল কাজে ব্যয় হবে। এটা একটা বিষয় পেলাম। আর 3 নম্বরে একটা পেলাম যে ডেটরের পক্ষ থেকে
কোনো ধরনের কোনো কারণ ছাড়াই নিজের পক্ষ থেকে স্বেচ্ছায় একটা এডিশনাল অ্যামাউন্ট একটা দিচ্ছে। তো ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন জায়েজ নাই, ডোনেশনটা জায়েজ আছে চ্যারিটির কাজে ব্যয় করার জন্য। আর এই এক্সেস অ্যামাউন্টটা জায়েজ আছে, এই এক্সেস অ্যামাউন্টটা কিন্তু চ্যারিটির কাজে ব্যয় করতে হবে না, এটা ক্রেডিটর যে আছে সে তার ইনকামে নিতে পারবে, ভোগ করতে পারবে। 2/5/3, এই 2/5/3 মধ্যে মূলত এটা সেট অফের কথা বলা হচ্ছে এখানে। সেট অফ আমরা ব্যাংকের ক্ষেত্রে যে সেট অফটা করি ওই সেট অফের ক্ষেত্রে। তো এই সেট অফ সেট অফের ব্যাপারে একটা নির্দিষ্ট একটা শরিয়া স্ট্যান্ডার্ড আছে, সেখানে আমরা বিস্তারিত জানতে পারবো। এখানে হালকা কিছু কথাবার্তা বলছে। তো ইট ইজ পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু স্টিপুলেট ইন আ কন্ট্রাক্ট dealing with indebtedness that if the debtor is late in making payment, the institution is entitled to recoup the amount due from any of the accounts of the customer with the institution. তো যদি যথাসময়ে দায়টা পরিশোধ করা না হয়, তাহলে ইনস্টিটিউশনের এই অধিকার আছে যে সে তার সাথে খোলা কাস্টমারের যে বিভিন্ন প্রকার অ্যাকাউন্ট, সেটা কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, ডিপোজিট অ্যাকাউন্ট হতে পারে, তারপরে হলো যে টাকার অ্যামাউন্ট হতে পারে, ডলারের অ্যামাউন্ট হতে পারে, যে কোনো ধরনের যে কোনো নেচারের অ্যাকাউন্টে যদি টাকা থাকে, তাহলে ওই টাকা দ্বারা এটাকে রিকভ করা মানে হলো সেট অফ করা বা অ্যাডজাস্ট করার একটা এখতিয়ার ইনস্টিটিউশনের থাকবে। তাহলে কি, যে কন্ট্রাক্টের মধ্যে, চুক্তির মধ্যে ডেটরকে এরকম একটা শর্ত আরোপ করা যাবে, আমরা সাধারণত করে থাকি। এবং তার কাছ থেকে ওই যে সেট অফের জন্য একটা ডকুমেন্টও স্বাক্ষর করে নেই। তারপরে যদি লিয়েন করা হয়, লিয়েনের ক্ষেত্রে আমরা অথরাইজেশন নিয়ে রাখি, যথাসময়ে দায় পরিশোধ না করলে তখন যে অ্যাকাউন্টেই টাকা থাকুক না কেন ওটা আমরা কি করে নিই, সমন্বয় করে নিই। তো এটা কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও যায়। ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, এই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট এটা ভালো করে নোট করে রাখেন। অফিস শরিয়া স্ট্যান্ডার্ড গুলোর মধ্যে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট যেখানেই বলা হয়েছে সেখানেই কিন্তু বাইমজ্জাল মোরাবাহার অ্যাকাউন্ট না, মূলত ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট মানে হলো মুদারাবার যে অ্যাকাউন্ট গুলো থাকে, যেমন সেভিংস অ্যাকাউন্ট, এসএনডি অ্যাকাউন্ট, তারপরে এমটিডিআর, তারপর ডিপিএস, আইটিডি, যে নামে হোক না কেন, আদার দেন কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট ব্যতীত অপর যত ধরনের অ্যাকাউন্ট আছে যেটা মুদারাবার প্রিন্সিপালের ভিত্তিতে খোলা হয় সেটাকে আওপি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট বলে। This may be done without getting any further consent of the debtor, consent of the ফার্দার কনসেন্ট অফ দ্য ডেটর। তো এইটা করার ক্ষেত্রে, সেট আপটা করার ক্ষেত্রে মূলত এডিশনাল আপনাকে ফার্দার কোনো ওই কনসেন্ট দিতে হবে না, নোটিফাই করতে হবে না। তো এটার ক্ষেত্রে বলছে যে প্রোভাইডেড দ্য ব্যালেন্স ইন দ্য অ্যাকাউন্ট ইজ অফ দ্য সেম কারেন্সি অ্যাজ দ্যাট অফ দ্য ডেট। তো এই যে তার যে বিভিন্ন অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, তারপরে হলো যে এমটিডি, মুদারাবা ন্যাচারাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে সেট আপ করার ক্ষেত্রে একটা বিষয় শুধু বিবেচনা করতে হবে, সেটা হলো যে যে অ্যাকাউন্ট থেকে এটা সমন্বয় করা হচ্ছে ওই অ্যাকাউন্টটা কি সেম কারেন্সির অ্যাকাউন্ট নাকি ভিন্ন কারেন্সির অ্যাকাউন্ট। তাকে আপনি ইনভেস্টমেন্টটা দিয়েছেন, তার কাছ থেকে আপনার লায়াবিলিটি হলো টাকার অ্যামাউন্ট। এখন তার অন্য যে অ্যাকাউন্টটা আছে, যে অ্যাকাউন্ট থেকে আপনি সেট আপ করতে চাচ্ছেন, সেটা যদি টাকা ব্যতীত ধরেন ইউএসডি ডলারের অ্যাকাউন্ট হলো, তখন কিন্তু আপনাকে একটা মানে অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, সরাসরি আপনি সেট আপটা করতে পারবেন না। সেটা কি, যে প্রথমে ওই ডলার অ্যাকাউন্টের যে ব্যালেন্স ওটাকে টাকায় কনভার্ট করতে হবে। কোন তারিখের টাকায় কনভার্ট করতে হবে, যে তারিখে পরিশোধটা করা হবে, এবং ওই টাকায় কনভার্ট করে আপনার যত যত টাকা পাওনা অত টাকা পরিমাণ আপনি সেট আপ করবেন, এবং এক্সেস যেটা আছে সেটা আপনি ওই ডেটরকে ফেরত দিবেন। সেটাই এখানে বলছে যে এটা প্রথমে একটা কনভার্সন করে নিতে হবে যদি অন্য কারেন্সিতে হয়। তো হাউএভার দ্য কারেন্সি ইজ ডিফারেন্ট, যদি ডিফারেন্ট কারেন্সির হয় দেন দ্য রেট অফ এক্সচেঞ্জ টু বি ইউজড মাস্ট বি দেন প্রিভেইলিং রেট অফ এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রেও ওই সময়ের মার্কেট রেট অনুযায়ী কনভার্সনটা করতে হবে। ইচ্ছাকৃতভাবে কম বেশি করে এখান থেকে আপনি যে কোনো বেনিফিট নেবেন সেটা করতে পারবেন না। এস্টাবলিশমেন্ট অফ ডিফল্ট ইন পেমেন্ট, এখানে যে আমরা শুরু থেকে যে আলোচনা করতেছি ইনসলভেন্ট ডেটরের ক্ষেত্রে এই শরিয়ার বিধান প্রযোজ্য হবে না। এখন আপনি এই স্ট্যান্ডার্ডের আলোকে যখন কোনো একটা ডেটর, গ্যারান্টর অথবা কন্ট্রাক্টরের এগেনস্টে ব্যবস্থা গ্রহণ করবেন, সেক্ষেত্রে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে সে আসলে সলভেন্ট নাকি ইনসলভেন্ট। তো ইনসলভেন্ট এটা আপনি কেমন করে বুঝবেন, সেটা বলছে যে সেটা ডিফল্ট ইন পেমেন্ট ইজ এস্টাবলিশড হোয়েন
following a normal demand for payment. A debtor who has not proved that he is insolvent fails to settle the debt on its due date. সে দেখা গেল যথাসময়ে একটা দায় পরিশোধ করতে পারতেছে না, আপনি ডিমান্ড লেটার তাকে দিলেন, তাগাদা পত্র দিলেন। এই তাগাদা পত্র পেয়ে সে যদি হয় নিজেকে ইনসলভেন্ট প্রমাণ করবে অথবা আপনার দায় পরিশোধ করবে। সে যদি নিজেকে ইনসলভেন্ট প্রমাণ করতে ব্যর্থ হয় অথবা ইনসলভেন্ট প্রমাণ না করে, সে যদি আসলেই ইনসলভেন্ট না হয়, সেক্ষেত্রে আপনি এই শরিয়ার বিধানের আলোকে তাকে ব্ল্যাক লিস্টেড করতে পারবেন। তারপরে হলো যে তার যে উম, গতিবিধি, ব্যবসায়িক কার্যক্রম, এটা ইনভেস্টিগেট করতে পারবেন। তারপরে হলো যে তার এগেনস্টে আপনি তার ওই যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটাকে, মর্টগেজ প্রপার্টি বিক্রয় করে দায় পরিশোধ করতে পারবেন। তারপরে হলো যে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। মামলা দায়ের করার ক্ষেত্রে যে ব্যয়টা হবে সেই ব্যয়টা তার কাছ থেকে আদায় করতে পারবেন। ইত্যাদি বিষয়গুলো করতে পারবেন। এই ছিল আমাদের শরিয়া স্ট্যান্ডার্ড নাম্বার 3 এর বিষয়বস্তু। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নেব, আর না হলে আজকের সেশন শেষ করে দেব। কারো কোনো প্রশ্ন আছে প্লিজ? আতিক ভাই, কোনো সিনিয়রিও বেস কোশ্চেন কি আজকে আলোচনা হবে? আমি একটা ইয়ে দেব, ওই আমার একটা, এটা সারসংক্ষেপ একটা করা আছে, ওই সারসংক্ষেপটা দিচ্ছি আমি। ওই সারসংক্ষেপটা আপনারা কোথা থেকে পাবেন? আপনারা সবাই কি জেনারেল গ্রুপে আছেন? আমি চ্যাট বক্সে আমার নাম্বারটা লিখে দিচ্ছি, নাম্বারটা সেভ করে রাখতে পারেন। এবং যদি কেউ আমাদের জেনারেল গ্রুপে না থাকেন তাহলে আমাকে মেসেজ করলে আমি আপনাদেরকে ওই সারসংক্ষেপটা দিয়ে দেবো। 01724 আমি যেভাবে ভেঙে ভেঙে আলোচনা করলাম তাতে হয়তো কোনো প্রশ্ন নাও থাকতে পারে আপনাদের, এবং সেক্ষেত্রে আপনারা সবাই সম্মতি দিলে আমাদের সেশনটা শেষ করতে চাচ্ছি। তো সেশনটা শেষ করার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য পরীক্ষার ক্ষেত্রে আপনারা শক্ত একটা মানসিক প্রস্তুতি গ্রহণ করেন যে পরীক্ষাটা দেবেন। এবারের সুবিধাটা হলো একটা লম্বা সময় কিন্তু পাবেন, 5 মাসেরও বেশি, প্রায় 5.5 মাসের মতো আপনারা সময় পাবেন প্রস্তুতি গ্রহণের। এবং আমরা যেভাবে পড়াই আপনাদেরকে খুব বেশি কষ্ট করতে হবে না, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান অর্জন করার এবং আমল করার তৌফিক দান করুন। পরিশেষে আমরা সেই দোয়া দিয়ে আমাদের সেশনটি শেষ করছি, যে দোয়া দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মজলিস সমাপ্ত করতেন।